are familiar with this portion of Prana. Thank you. হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। কে কে আছো তোমরা? সৃজিতা দত্ত, আমার কথা শুনতে পাচ্ছ? Yes, ma'am. ওকে ওকে। সো আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব, নিট জুওলজি, মানে তোমরা জানো খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিকে আমরা স্টার্ট করব। সেটা হচ্ছে আমাদের যে মেন কন্ট্রোল সিস্টেম। বলো তো, কি আমাদের মেন বডির টোটাল কন্ট্রোল সিস্টেম কে? Circulatory system. সার্কুলেটরি সিস্টেম। আর কি মেন যে কন্ট্রোল, যেটা ছাড়া আমরা কি? নার্ভাস সিস্টেম। ভেরি গুড। তো আমাকে বলো যে আমরা কি জানি which is known as a structure and functional unit of an living organism? কি সেটা? কি একটা লিভিং অর্গানিজমের স্ট্রাকচার এন্ড ফাংশন ইউনিটটা কি? Neuron. যেটা হচ্ছে আমাদের সেল। সেলের মধ্যে মেন ব্রেন কে থাকে? Nucleus. নিউক্লিয়াস। তাহলে আজকে যে চ্যাপ্টারটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনস। তো আমাদের টোটাল যে বডি সিস্টেমকে কে কন্ট্রোল করছে? আমাদের নিউরন। নিউরনটা টোটাল আমাদের বডি মেকানিজমস কিভাবে হবে বা কি করে আমরা রেসপন্ড করব, যে আমাদের মধ্যে যেমন আমরা লিভিং অর্গানিজমস বলে বলি, তো আমাদের মধ্যে একটা রেসপন্সিভনেস প্রপার্টিজ রয়েছে। আমরা কোনো কিছুতে রেসপন্স করি, মানে স্টিমুলাসের প্রেজেন্সে আমরা কি করি? একটা রেসপন্স করছি, এবং আমাদের মধ্যে সেন্সেশনস ক্রিয়েট হয়। তো সেগুলো টোটাল কন্ট্রোল করে কে? হচ্ছে আমাদের এই নার্ভাস সিস্টেম। তো বলো যে ফার্স্ট যদি এনশিয়েন্টে চলে যাই, ইনভার্টিব্রেটস বা ভার্টিব্রেটসের কথায় যদি চলে যায়, একদম অ্যানিমালসের ক্ষেত্রে, ঠিক আছে? তো অ্যানিমালসের ক্ষেত্রে ইনভার্টিব্রেটস বা ভার্টিব্রেটস কাদের বলে? কাদেরকে ইনভার্টিব্রেটস বলে? একটা এক্সাম্পলস বলো তো দেখি। Vertebrates are the animals those who are having vertebral column, ইয়েস, ভেরি গুড। like human being. লাইক And invertebrates are those animals those who do not have vertebral column, দোজ ডু না, like snake. লাইক স্নেকস। এটা ভার্টিব্রি আর ইনভার্টিব্রেটস কার মধ্যে পড়ছে? No, vertebrae. Yes. So, invertebrates, in case of invertebrates, বাকিরাও রেসপন্ড করতে পারো কিন্তু। বলো যে কোনো একটা এক্সাম্পল, এমনি ইজিয়েস্ট যে কোনো একটা এক্সাম্পল, এনি কাইন্ড অফ এক্সাম্পল। ইনভার্টিব্রেটস একটা এক্সাম্পলস বলো। মনে পড়ছে না? ধরো আমি বললাম পরিফেরা, ঠিক আছে? ধরো এই কাইন্ড আমার ক্লাসের আমি বললাম স্টারফিশের কথা বললাম, স্টারফিশ। তারপরে আমি অরেলিঅরিটা জেলিফিশের কথা বললাম। সো দিজ আর ইনভার্টিব্রেটস। তো তোমরা কি বলতে পারবে যে আমাদের ভার্টিব্রেটসে আমরা কোন পোর্শন থেকে সেকশনটা করি? মানে এইটা আমার কি সাইড? এই যে ফ্রন্ট সাইডটা, এটা আমার ডর্সাল সাইড না ভেন্ট্রাল সাইড? Ventral side. ভেন্ট্রাল সাইড। ভেরি গুড। আর ব্যাক সাইডটা হলো কি আমাদের? ডর্সাল সাইড। Dorsal side. আর এই সাইডগুলো হচ্ছে ল্যাটারাল সাইড। তো ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে যখন ডিসেকশন করা হয়, কে বলতে পারে ভার্টিব্রেটসের ডিসেকশন কোন সাইড দিয়ে করা হয়? কি মনে হয়? যখন কোন একটা হিউম্যান বিংসকে সার্জারি করা হচ্ছে, তখন কোন সাইডে, কোন কিরকম ভাবে শুয়ে সার্জারি করা হয়? ভেন্ট্রাল সাইড দিয়ে না ডর্সাল সাইড? Mid ventrally. মিড ভেন্ট্রালি। এইখান দিয়ে আমার ভেন্ট্রাল সাইডস দিয়ে সেকশনস করা হচ্ছে। তো আমি যদি বলি এবার ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে কিরকম করে সেকশনসটা করা হবে? ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে কারো কি আইডিয়া আছে? ইনভার্টিব্রেটসও কি ভেন্ট্রালি সেকশনস করা হয় না ডর্সালি সেকশনসটা করা হয়? ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে আমরা কিন্তু ডর্সালি সেকশনসটা করি। ওদের ভেন্ট্রাল পজিশনসে কিন্তু তাদের নার্ভাস সিস্টেমটা থাকে। তো আমি যদি বলি একদম সিম্পলেস্ট নার্ভাস সিস্টেম, যখন একটা নার্ভ প্রথমে ক্লাস্টারই হয়নি, ফরমেশনসই প্রপারলি হয়নি, তখন সেটা একদম পরিফেরাস ক্ষেত্রে আমরা দেখতে পারবো জাস্ট একটা নার্ভ নেটের মতো রয়েছে। মানে এরকম মনে হবে যে কয়েকটা ডট আর এরকম কয়েকটা এরকম কতগুলো স্ট্রাকচারস, মানে একটা নার্ভ নেটসের মতো, ঠিক আছে? নিডারিয়ান্সের ক্ষেত্রে আমরা এরকম নার্ভ নেট লাইক স্ট্রাকচারস দেখতে পাবো। প্রপারলি আমরা কিন্তু নার্ভাস সিস্টেমে কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছি না। তো আস্তে আস্তে ফার্দার ডেভেলপমেন্ট হতে হতে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা একটা প্রপারলি একটা নার্ভস দেখতে পাবো। তারপরে তোমার অ্যাস্কেলমেন্থেস,
তারপরে অ্যানিলিডা, একাইনোডার্মাটা, এরকম করে আস্তে আস্তে কমপ্লেক্সিটিটা বাড়তে থাকছে। তো তোমরা বলতে পারবে যে সব থেকে ইনভার্টিব্রেটসের মধ্যে সব থেকে কমপ্লেক্স ব্রেন কার প্রেজেন্ট থাকে? এমন একটা ইনভার্টিব্রেট যাদের খুব ব্রেনটা খুব কমপ্লেক্স টাইপের হয়। বলতে পারবে একটা ইনভার্টিব্রেটস যার ব্রেনটা প্রচন্ড কমপ্লেক্স, সেটা কি হচ্ছে? সেটা হলো তোমার সেফালোপোডসের মধ্যে পড়ছে। সেফালোপোডসের একটা এক্সাম্পল মনে পড়ছে? সেফালোপোডসের এক্সাম্পল জানো কেউ? সেফালোপোডসের Are you talking about cephalochordate, non-chordate those? No, I am talking about cephalopods under the mollusca. Okay. অক্টোপাস, অক্টোপাসের ক্ষেত্রে সব থেকে কমপ্লেক্স ব্রেন থাকে। যেমন গ্যাস্ট্রোপোডস যেমন অ্যাপেল স্টেন্সের মধ্যে পড়ছে, তো সেফালোপোডসের মধ্যে অক্টোপাস পড়ছে যার মধ্যে কমপ্লেক্স ব্রেন থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা জাস্ট আলোচনা করলাম যে একটা বেসিক জিনিস। তো তারপরে ভার্টিব্রেটসের মধ্যে তোমার ফিশেস চলে এলো, যেটা তোমার ভুল হয়েছিল, ফিশেস চলে এলো, যেটা পিসিস বলছি। তারপর তোমার অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এপস অ্যান্ড ফার্দার আমাদের ম্যামলস। তো আমাদের যে সিলেবাসে যেটা রয়েছে যে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনসে আমরা মেনলি ম্যামলসের সম্বন্ধে বলবো। এটা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন দিলাম, তোমাদের জানতে হবে যে নার্ভ নেটস থাকছে এদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে কমপ্লেক্স ব্রেনস থাকছে, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তো ফার্স্ট আসি যে অ্যাবাউট আওয়ার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে ফার্স্ট যেটা পড়ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা সিএনএস বলি, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সিএনএস। সিএনএস মানে কি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা কিরম ভাবে যেতে পারে? নামটার মধ্যে ওয়ার্ডটা লুকিয়ে আছে যে সে কিরম ভাবে পাস করবে বডির মধ্যে, কি মনে হয়? Brain and spinal cord. হ্যাঁ, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড মিলে সিএনএস লেখা আছে। ঠিক আছে, তো বডির মধ্যে একদম সেন্ট্রালি পাস করবে। এইটা ধরো ব্রেন হলে এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, একদম সেন্টারি। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে তোমার ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড স্পাইনাল নার্ভসও পড়ে, তাছাড়া মোটর নিউরন, সেন্সরি নিউরনস এগুলো পড়ছে। তো ক্রেনিয়াল নার্ভস বা স্পাইনাল নার্ভস, তাহলে ক্রেনিয়াল নার্ভস কোথা থেকে অরিজিন করতে পারে কি মনে হয়? ক্রেনিয়াল নার্ভস ব্রেনটা, তার মানে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো দিয়ে তৈরি আছে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ব্রেন আর স্পাইনাল কর্ড। আমি আরেকবার লিখছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একদম সেন্টার দিয়ে, ধরো এটা তোমার বডি রয়েছে, এই বডি, তাহলে বডির একদম সেন্টার দিয়ে যাচ্ছে, এইখানটায় ব্রেন, এই স্পাইনাল কর্ড। তো ব্রেনটা খুবই ডেলিকেট একটা পোর্শনস, তো ব্রেনটাকে একটা কভারিং দিতে হবে। সেই কভারিংটা কি? ব্রেনের যে কভারিং যেটা বলে সেটা কি? ব্রেন বক্স বা ক্রেনিয়াম। সো তার মানে বুঝতে পারছো, তাহলে ক্রেনিয়াম দিয়ে প্রোটেক্টেড থাকছে আমাদের ব্রেন, যেটা খুব সফিস্টিকেটেড পার্ট। কারণ ব্রেন ড্যামেজ হলে আমাদের কিন্তু বডির কোঅর্ডিনেশনসটা কিন্তু হ্যাম্পার হবে। তো তারপরে স্পাইনাল কর্ড থাকছে, স্পাইনাল কর্ডও কিন্তু প্রোটেক্টেড থাকছে। কি দিয়ে প্রোটেক্টেড থাকছে? স্পাইনাল কর্ডস, কেউ কি বলতে পারে স্পাইনাল কর্ডস কি দিয়ে প্রোটেক্টেড থাকছে? যদি ব্রেনটা ক্রেনিয়াম দিয়ে প্রোটেক্টেড থাকে, তাহলে স্পাইনাল কর্ডসটা কি দিয়ে প্রোটেক্টেড? আমরা কি জন্য আমাদেরকে বলা হয় ভার্টিব্রেটস? ভার্টিব্রাল কলাম থাকছে প্রেজেন্ট, সেই জন্য আমরা হচ্ছে ভার্টিব্রেটস বলে বলছি আমাদেরকে। তাহলে স্পাইনাল কর্ডে তোমার ভার্টিব্রাল কলামস দিয়ে প্রোটেক্টেড থাকছে। তাহলে এরকম করে কতগুলো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, তো এরকম করে আমাদের ভার্টিব্রাল কলামস দিয়ে স্পাইনাল কর্ডটা প্রোটেক্টেড থাকছে। আর এই ব্রেন আর স্পাইনাল কর্ডসের মধ্যে এখানটা একটা ছোট্ট একটা হোল মতো থাকে। ঠিক আছে, ধরো এটা ব্রেন হলো আর এটা হলো স্পাইনাল কর্ড, এটা আমার ব্রেন। ঠিক আছে, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড এই যে ফোরামেন ম্যাগনাম দিয়ে এরকম একটা হোল মতো থাকে, এবং ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড এরকম ভাবে অ্যাটাচ থাকছে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের ব্রেন পড়ছে, সেই মেনলি কি হচ্ছে একটা কম্পিউটারের সিপিইউ হিসেবে ফাংশন করছে, মানে রিসিভ করছে, প্রসেসিং করছে কিরকম ডিফারেন্ট টাইপস অফ সেন্সরি ইনফরমেশনসকে। নেক্সট হচ্ছে ইট উইল ইনিশিয়েট দ্য রেসপন্স টুয়ার্ডস মেমোরিজ অ্যান্ড জেনারেল থটস অ্যান্ড ইমোশনস। তো আমাদের ব্রেনের প্রত্যেকটা
পার্টস যে আমরা কিভাবে ইমোশনালি কানেক্টেড হব বা আমাদের চিন্তাধারা প্রত্যেকটা মেমোরি থিঙ্কিং লেভেল প্রত্যেকটাই কিন্তু ব্রেন কন্ট্রোল করছে। আমাদের যদি ব্রেন প্রপারলি ফাংশনস না করে তাহলে কি হতে পারে, ধরো আমরা হয়তো জানছি সামনে বিপদ আছে কিন্তু আমরা কোনো রেসপন্ড করব না, আমাদের ব্রেন ফাংশন করছে না। তার মানে মেন কন্ট্রোল সিস্টেম হিসেবে আমাদের ব্রেনটা হচ্ছে ভাইটাল, ঠিক আছে। তার মানে সে বিভিন্ন রকম সেন্সরি ইনফরমেশন, যে সেন্সরি যে স্টিমুলাস সেটাকে রিসিভ করছে, তাকে প্রসেসিং করছে এবং তাকে বলছে যে কিরকম করে তাকে রেসপন্ড করতে হবে, সিচুয়েশনটা কিরকম, যে সুইটেবল না অ্যাডভার্স সিচুয়েশন। বা এই টাইমে তোমার এক্সাম এসেছে, তুমি এখন ক্লাস করছো, তোমাকে তার মানে কনসেন্ট্রেশন বাড়াতে হচ্ছে, তোমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি কোশ্চেনের অ্যান্সারটা কি করে দেবো। তো এই সময় তুমি চিন্তাও করছো, তোমার প্রসেসিং চলছে তোমার ব্রেনের মধ্যে। তো এই ব্রেনের প্রসেসিংটা যদি স্টপ হয়ে যায় তাহলে তুমি কিন্তু প্রপারলি রেসপন্ড করতে পারবে না, ঠিক আছে। তাহলে স্পাইনাল কর্ডস আমাদের সিগন্যালসকে ব্রেন থেকে কন্ডাক্ট দ্য সিগন্যালস ফ্রম টু অ্যান্ড ফ্রম দ্য ব্রেন এবং কন্ট্রোল দ্য রিফ্লেক্স অ্যাকশন। বলো তো তোমরা রিফ্লেক্স অ্যাকশন নিয়ে ক্লাস 10-এও পড়েছো, রিফ্লেক্স অ্যাকশন সম্বন্ধে কার কি আইডিয়া, যেগুলো একটা এক্সাম্পল বলো। Involuntary activities where reflex arc is present. Spontaneous involuntary activity. Spontaneous involuntary activity. Is it controlled by the brain or is it controlled by the spinal cord? স্পাইনাল কর্ড। Spinal cord. Final. তো এইটাই কি করছে, আমাদের রিফ্লেক্স অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছে। এবারে বলো তো একটা এক্সাম্পলস বলো তো, রিফ্লেক্স অ্যাক্টিভিটিটা কি করে কন্ট্রোল হচ্ছে, একটা যে কোনো একটা এক্সাম্পল। When we touch any hot body, ইয়েস, we suddenly move our hands away. So this can be an example. অবভিয়াসলি যদি তুমি এইটা যেটা বললে অ্যান্সারটা, যদি তুমি অবভিয়াসলি একটা হট বডিকে টাচ করো তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে রেসপন্ড করতে হবে, কারণ কি তুমি ধরো হট বডিটাকে টাচ করে রয়ে গেলে তো ততক্ষণে তো বার্ন হয়ে যাবে তোমার স্কিন, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে রেসপন্ড করতে হবে। তো এই অ্যানালিসিসটা যদি ব্রেনকে পাঠানো হতো তাহলে সে কিন্তু কিছুটা টাইম নিত। তো স্পাইনাল কর্ডে ইজিয়েস্ট ভাবে খুব কুইকলি অ্যাকশনের জন্য কিন্তু স্পাইনাল কর্ড ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই যে ব্লিঙ্কিং অফ আইস, তারপর তুমি যে রিডিং করছো, সাইক্লিং, বাইসাইক্লিং, তো এগুলো সব তোমার রিফ্লেক্স অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে ধরো এইটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কটা পার্টস হলো মেনলি? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন কেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? From Two. Very good. So what are they? brain and spinal cord. Brain and spinal cord. So now I am talking about the peripheral nervous system. Okay. So peripheral short-এ আমরা কি বলছি? PNS, peripheral nervous system. So peripheral nervous system এর মধ্যে আমাদের cranial nerves and spinal nerves ও পড়ে। So বলো cranial nerves তার মানে তার অরিজিন করতে হতে পারে। In case of cranial nerves, Come from brain. ব্রেনের যে এই ক্রেনিয়াম পোর্শনস থেকে, এই যে ব্রেনের এই ক্রেনিয়াম পোর্শনস থেকে ক্রেনিয়াল নার্ভস গুলো অরিজিন করছে। ক্রেনিয়াল সেই জন্য ওয়ার্ডটা ইউজ করছে। আর স্পাইনাল নার্ভস তাহলে কোত্থেকে আসবে? এখান থেকে স্পাইনাল কর্ডস থেকে অরিজিন করছে স্পাইনাল নার্ভস, ঠিক আছে। এইভাবে টোটাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে। আরেকটা কি হচ্ছে? সেন্সরি মোটর। এই ব্যাপারগুলো আমি একটু পরে স্লাইডে আরো ভালো করে দেখবো যে সেন্সরি নিউরনস কিভাবে রেসপন্ড করছে। তো মেইনলি সেন্সরি নিউরনস বলে সে কি করছে? রিসিভ করছে সেন্সেশন, বিভিন্ন রকম স্টিমুলাসটাকে রিসিভ করে নিয়ে তাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠানো তার মেন কাজ। কি করছে? সেন্সরি নিউরন স্টিমুলাসটাকে রিসিভ করে আমাদের সিএনএস এ পাঠাচ্ছে। যদি খুব ইমার্জেন্সি কন্ডিশনস হয় তাহলে আমাদের সিএনএস এর মধ্যে ব্রেনে পাঠাচ্ছে নরমালি, আর রিফ্লেক্স অ্যাক্টিভিটিস হলে স্পাইনাল কর্ডে পাঠাচ্ছে। তো এটা হলো অ্যাবাউট দ্য সেন্সরি। মোটর নিউরন তো রিসিভ তো করলো, ব্রেন প্রসেসিং করলো বা স্পাইনাল কর্ড প্রসেসিং করলো, তাকে তারপরে রেসপন্ড করতে হবে, তো কন্ট্রাকশনস করতে হবে। কন্ট্রাকশনস এর জন্য হ্যাঁ, তো বলো তো মাসেলস এর মধ্যে কন্ট্রাকটাইল প্রোটিনস কি কি থাকে? কেউ জানো? মাসেলস এর কন্ট্রাকশনস এর জন্য দুটো প্রোটিনস লাগে। কি কি প্রোটিনস কেউ কি বলতে পারবে? যে কন্ট্রাকশনস যখন হচ্ছে তার মানে মাসেলস এরকম করে আসছে ক্লোজলি, তো তখন কি কি প্রোটিনস হয়? কন্ট্রাকটাইল প্রোটিনস বলে তাকে বলে। জানো কেউ? সেটা কি হচ্ছে? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, এই দুটো হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন যাদের রেসপন্ডে কি হচ্ছে? কন্ট্রাকশনস হচ্ছে। কন্ট্রাকশনস যখন হচ্ছে তখনই আমরা কি করছি? জিনিসটা
এই যে হ্যান্ডসের যে মুভমেন্টসটা হচ্ছে, এটা এক্সটেনশনস, এটা কন্ট্রাকশনস। তো হ্যান্ডের যে প্রপার যে মুভমেন্টটা, এই মুভমেন্টসগুলো কিন্তু আমাদের মোটর নিউরনসই মেনলি রেগুলেট করছে। তো অ্যাক্টিন মায়োসিনের ক্ষেত্রে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে ফার্দার। তো জাস্ট একটা বেসিক জিনিস মাথায় রেখে দেখো, মায়োসিনটা খুব থিক ফিলামেন্টস হয়, আর ঠিক অনেকটা ইটস লাইক একটা মুভি, রাজ সিমরানের যদি মুভিটা দেখো, তো রাজ কি ছিল, একদম ট্রেনের মধ্যে সে দাঁড়িয়েছিল, তো মায়োসিনটা এরকম দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর এই অ্যাক্টিন ফিলামেন্টটা খুব লাইট হয়, অ্যাক্টিন ফিলামেন্টটা একটা সিমরানের মতো, সে সিমরানকে এরকম করে টেনে নেয়। তো এই যে মায়োসিনটা অ্যাক্টিন ফিলামেন্টকে এরকম টেনে নিচ্ছে, তার জন্যই কন্ট্রাকশনসটা মেনলি হচ্ছে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন গ্ল্যান্ডসের মধ্যেও কন্ট্রাকশনস হয়, তো এইগুলো কন্ট্রোল করছে আমাদেরকে মোটর নিউরন। তো মোটর নিউরনের মধ্যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম পড়ছে আর অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ছে। সোম্যাটিক অ্যান্ড অটোনমিক। Somatic nervous system that will be controls voluntary movement. What do you mean by the terms voluntary movements? The movements that remains in us since childhood, means childbirth. Childbirth. And what do you mean by involuntary? Which are being produced in us by a number of times practiced. By numbers of time practice. এটা কি ভলেন্টারি ইনভলেন্টারিজ বলছিস নাকি রিফ্লেক্স অ্যাক্টিভিটিস মধ্যে কন্ডিশনাল এন্ড আনকন্ডিশনালস বলছিস? কি মনে হচ্ছে? আমি কন্ডিশনাল আনকন্ডিশনাল বলেছি। হ্যাঁ একদম। আনকন্ডিশনস মানে তোকে ডিপেন্ড করতে যে ইনবন্স থাকছে। ভলেন্টারি মানে কি হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী, তো সেইটা হচ্ছে কি ভলেন্টারি মানে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। তো আমার যখন ইচ্ছা হবে তখন আমি হাতটাকে বেন্ড করব। কেউ ধরো ফোর্সফুলি তোকে করলে আলাদা ব্যাপার, কিন্তু তুই কখন হাতটাকে বেন্ড করবি যখন তোর ইচ্ছা হবে। তোর আমার যদি এখন ইচ্ছা করে যে আমি হাতটাকে মুভ করাবো না, তো আমি এখন স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পড়াবো তোদেরকে, আমার এটা ইচ্ছা হলো। কিন্তু যখন ইনভলেন্টারি মুভমেন্টসের কথা বলছি তখন ব্যাপারটা কি হচ্ছে, তোর ইচ্ছা অনুসারে হচ্ছে না, তার মানে অটোমেটিক হচ্ছে। তুই তো কখনো বলতে পারবি না যে আজকে আমি মনে করলাম আমি আজকে হার্ট বিট করাবো না। অনেকবার হার্টটা প্রচুরবার বিট হয়, ও অনেকবার কন্ট্রাকশনস করে করে ও ক্লান্ত হয়ে পড়েছে, আজকে না ওকে রেস্ট দেবো। বা আমি মনে করলাম যে আজকে ইসোফেগাসকে আমি রেস্ট দেবো, অনেকবার পেরিস্টালসিস করিয়েছে। পেরিস্টালসিস টার্মগুলো বুঝতে পারছিস তো? যে টার্মস বুঝতে পারবি না আমাকে বলবি, যে পেরিস্টালসিস যখন ফুড বোলাসটা আমাদের ইসোফেগাস দিয়ে মুভমেন্টটা করায়, ঠিক আছে? ওয়েভি মুভমেন্ট, ইয়েস, ভেরি গুড। কন্ট্রাকশন এক্সপ্যানশন করে ফুটবলারটাকে পুশ করছে। কেন? একটা লং টিউব রয়েছে, লং টিউবসের মধ্যে দিয়ে একটা ফুটবলারকে যদি পুশ করাতে হয় তো অবভিয়াসলি একটা প্রেশার ক্রিয়েট করতে হবে। তার মানে কন্ট্রাকশনস হচ্ছে, তারপরে আবার এক্সপ্যানশন হচ্ছে, তাহলে কন্ট্রাকশন এক্সপ্যানশন। তো এইগুলো তো তুই কন্ট্রোল করতে পারবি না, কখনোই মনে করতে পারবি না আমি আজকে কন্ট্রোল করবো, এগুলো কন্ট্রোল করা যায় না কখনো। তো অবভিয়াসলি এগুলো কি হচ্ছে, তো অটোমেটিকের মধ্যে পড়েছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তার মধ্যে তো ডিভিশন পড়ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে অনেক সময় অনেকে কনফিউশনস হতে পারে যে ব্যাপারটা কোনটা সিম্প্যাথেটিক। ধরো কিছু এক্সাম্পলস দিয়ে দিল এবং তোকে জিজ্ঞেস করলো যে এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে না প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। তো মনে করে ভাব একবার যে আমাদের কখন সিম্প্যাথির দরকার হয়, কখন কখন মনে হয় যে আমাকে কেউ সাপোর্ট করলে বেশি বেটার হয়? ফিয়ার। যখন আমাদের যেটা বলো ফিয়ার, তো আমাদের যখন ভয় লাগছে, আমাদের যখন সিম্প্যাথির দরকার, আমি খুব ডিপ্রেসড আছি আজকে, আমার মুডটা প্রচন্ড রকমের অফ, আমি প্রচন্ড রকমের ডিপ্রেসড, তো আমার তখন মনে হয় যে কেউ, আমি আজকে ডিপ্রেসড, তো কেউ যদি আমাকে বলে কি রে তোর দুঃখ কেন হচ্ছে, তুই এত ডিপ্রেসড কেন, তখন আমার খুব ভাল লাগে যে হ্যাঁ বাবা একজন কেউ আছে যে আমার জন্য চিন্তা করছে যে আমি খুব ডিপ্রেসড, সিম্প্যাথির কন্ডিশন পাচ্ছি। তাহলে ফাইট অর ফ্লাইট রেসপন্সেস হতে পারে। ফাইট, ধরো কোনো একটা অ্যাডভার্স সিচুয়েশন তোর সামনে এলো, তো তুই সিচুয়েশনটা দু রকম ভাবে হ্যান্ডেল করতে পারিস। কিরম ভাবে? নয় তুই সেই সিচুয়েশনটাতে তুই লড়বি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে ওয়ার্ডসটা আমরা বারবার করে ইউজ করি বায়োলজি ক্ষেত্রে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তো আমি সেটাকে স্ট্রাগল করব। ধরো যে কোনো রকম অ্যাডভান্স সিচুয়েশন হয়েছে, আমি ধরো প্রচন্ড কম্পিটিশন রয়েছে, তাদের মধ্যে থেকে তোকে
নিট ক্র্যাক করতে হবে, এত কম্পিটিটার্স রয়েছে, তো এই টার্গেট নিয়ে তোকে নিট ক্র্যাক করতে হবে, এই টার্গেট নিয়ে তোকে এগোতে হবে, সেইভাবে তোকে প্রিপারেশনস নিতে হবে। তো তুই ফাইট করছিস। বা এরকম হতে পারে, আরেকটা রকম কন্ডিশনস হতে পারে যে বাবা এত সিলেবাস, আমি কি করে নিটে সিলেবাস কমপ্লিট করব, এত কনসেপচুয়াল কোশ্চেন আসে আমি কি করে হ্যান্ডেল করব, তার থেকে ছেড়ে দিই, এই বছরটা ড্রপ দেব, তারপরের বছর নয় আমি দেখব, দেখা যাক, তারপরের বছর নেক্সট ইয়ার দেখা যাবে। তারপর নেক্সট ইয়ার আবার বলি ঠিক আছে বাবা কি করে কি হবে, এমনি জাস্ট আমার দ্বারা এটা হবে না, আমি তার থেকে ফ্লাইট করে যাই, মানে পালিয়ে যাই। নয় সিচুয়েশনটার ক্ষেত্রে তুই অ্যাকশন নিবি, নয় তুই ওখান থেকে সরে পড়বি, এরকম দু রকমের সিচুয়েশন হতে পারে। তাহলে এইভাবে সিম্প্যাথেটিক সিচুয়েশনে তুই রেসপন্ড করবি। যে কোনো সিম্প্যাথেটিক সিচুয়েশন, ধরো এক্সামিনেশন হলে তুই বসে আছিস, নিট এক্সাম দিচ্ছিস, তো তখন কি কি তোর হতে পারে, কি কি সিমটমস তোর মধ্যে দেখা যেতে পারে, কি মনে হয়? হ্যাঁ, ভেরি গুড। টেনশন হতে পারে, তো হার্টবিটস বেড়ে যেতে পারে, উফ কি হবে কি হবে কি হবে, এক্সামটা নিয়ে তুই চিন্তা করছিস, প্রচন্ড কন্ডিশন, প্রচন্ড রকমের টেনশন, তুই কি করবি কিছু বুঝতে পারছিস না, তুই ভয় পেয়ে গেছিস প্রচন্ড রকমের। এক্সামের টাইমে অনেক সময় মানুষের এক্সাম ঠিক কোশ্চেন পেপারটা পাওয়ার আগে একটা মানুষের টেনশন ক্রিয়েট করতে থাকে, হার্টবিট বেড়ে গেছে, বা কোনো একটা পারফরমেন্স করতে হবে সকলের সামনে, সকলে দেখবে, লাইভ পারফরমেন্স করতে হবে, আমার টেনশন হচ্ছে প্রচন্ড রকমের, তাহলে সেগুলো কি হলো, সিম্প্যাথেটিক ডিভিশনসের মধ্যে পড়ে গেল। প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন, যখন আমার কোনো টেনশন নেই, আমার ধরো পরীক্ষার এক্সাম যেটা ছিল নিটের এক্সাম আমার হয়ে গেছে এবং খুব ভালো করে আমি সেই এক্সামটা দিয়েছি, তো তখন আমার বডিটা কি হবে, হার্টবিটটা কি হবে, কমে যাবে না বেড়ে যাবে? রিডিউস হয়ে যাবে, কমে যাবে, ভেরি গুড। তাহলে সেটা হয়ে গেল তোর প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন, তার মানে রেস্ট করছিস, তুই নর্মাল ডাইজেস্ট করছিস, নর্মাল প্রসেস তোর চলছে কন্টিনিউয়াসলি। তাহলে এইটুকুনি কনসেপ্ট তোদের ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের কারো কোনো ডাউট নেই, কোনো পয়েন্টস এর মধ্যে কোনো ডাউট নেই, প্রত্যেকে ক্লিয়ার তো? তাহলে যে কোনো রকম এক্সাম্পলস বলে তুই বলতে পারবি তো যে কোনটা সিম্প্যাথেটিক সিচুয়েশনস হচ্ছে, কোনটা প্যারাসিম্প্যাথেটিক? ধরো ইউরিনারি ব্লাডার রিল্যাক্স স্টেটে রয়েছে, তাহলে সেটা সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক, কে কন্ট্রোল করবে? প্যারাসিম্প্যাথেটিক। হঠাৎ করে ইউরিনারি ব্লাডারটা তোর কনস্ট্রিকশনস হয়ে গেল, এমার্জেন্সি সিচুয়েশন, তো অবভিয়াসলি তোর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। ঠিক আছে, এই কনসেপ্টটা বলতে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট পোরশনসে যাচ্ছি। এই ডায়াগ্রামটা প্রত্যেকেরই নোন, প্রত্যেকেই জানে এই ডায়াগ্রামসের মধ্যে, দেখি কে কি কার কত মনে আছে। আগে বলো এই পোরশনসটা কি, এই পোরশনসটা ডেনড্রন, ডেনড্রাইটস ব্রাঞ্চেস গুলো বলে দিচ্ছি। এই পোরশনসটা, এই পোরশনসটা নিউরোপ্লাজম, নিউরোপ্লাজম, ভেরি গুড। নিউরোপ্লাজম, এই যে সেন্টারে বসে আছে, কে বসে আছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকাই একটা মেনলি, মানে এক্সেপশনস তো আছে। তুই এখন বলতে পারিস সেটা তাহলে লিভিং সেল হলো না নন লিভিং সেল হলো, এটা বলতো? লিভিং সেল, লিভিং সেল, হ্যাঁ, কেন কি নিউক্লিয়াসও রয়েছে সাইটোপ্লাজমও রয়েছে। এরপরে বল এমন একটা সেল যেটা লিভিং বাট তার নিউক্লিয়াস নেই। অ্যামিবা, অ্যামিবা তোর পড়ে গেলে অ্যামিবার কিন্তু নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস আছে, হ্যাঁ। মনে করে দেখো ডায়াগ্রামসটা, এই যে এরকম টাইপের শেপড হচ্ছে অ্যামিবার, নিউক্লিয়াস আছে, ডিফিউশন প্রসেস শুরু হচ্ছে। এমন একটা সেল অর্গানিল যার নিউক্লিয়াস নেই, বলতে পারবি? মনে পড়ছে? না, মনে পড়ছে না। দেখ খুবই ইম্পর্টেন্ট, এবার আমি একটু হিন্টস দিচ্ছি। দেখ যে অর্গানিলসটা আমাদের অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায় সেলে, সেল বা টিস্যুতে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায় যে অর্গানিলসটা, কি মনে হচ্ছে? মনে পড়ছে? হ্যাঁ, হার্টের মধ্যে, হার্ট তোর পাম্পিং মেকানিজম হিসেবে কাজ করছে। তো
অন্য একটা কিছু উদাহরণ দিতে পারি, এক্সাম্পল? হ্যাঁ বলতে পারিস, যেমন ডোমেইন আর কি। আরেকবার বল। ডোমেইন আর কি? ডোমেন আর কি? আর কি ব্যাকটেরিয়াজ এর মধ্যে তুই বলছিস, ঠিক আছে। আমি একটা সেল অর্গানিলস এর কথা বলছিলাম। সেল অর্গানিলস এর মধ্যে তোর আরবিসির ক্ষেত্রে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকছে না। কেন বলতো, কেন নিউক্লিয়াস থাকছে? নিউক্লিয়াস, আমি তো আরবিসির মধ্যে নিউক্লিয়াসকে যদি রাখতাম তাহলে কি হতো? রাখতেই তো পারতাম আরবিসির মধ্যে নিউক্লিয়াসকে। কেন এরকম এক্সেপশনটা দেখা গেছে? আমি ট্রাই করছি, মানে উত্তরটা আমি ঠিক জানি না। ট্রাই কর। ওর মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিনের সাথে যদি অ্যাসিডটা মিক্স করে যায় তাহলে অন্যরকম প্রবলেম হতে পারে। হ্যাঁ সেটাও হতে পারে। তাছাড়া আমি যদি কমন সেন্স নিয়ে বলি, তাহলে দেখ এত বড় সেন্টারে যদি নিউক্লিয়াস থাকে এবং এই পজিশনসগুলোতে যদি হিমোগ্লোবিন থাকে, তার মানে প্রচন্ড কম স্পেস অ্যাভেলেবল ফর হিমোগ্লোবিন টু বাইন্ড উইথ দ্য অক্সিজেন। হিমোগ্লোবিন খুব কম পরিমাণে তাহলে অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তাই তো? তাহলে অক্সিজেনের সাথে কম, মানে এতবার, তার মানে কি মেন টার্গেট আরবিসির কি? অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাও। তো এইখানে যদি নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট থাকতো তাহলে ওখানে সব হিমোগ্লোবিনসগুলো থাকতো, তাহলে সে ইজিলি অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যেতে পারতো। সেই জন্য এরকম টাইপের মডিফিকেশনস দেখা গেছে। হিউম্যানস আরবিসি বেসিক্যালি ইউনিউক্লিয়েটেড। সেখানে তুই ক্যামেলসের কথা বলিস, তাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, প্রত্যেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। চলো তাহলে এবারে ব্যাক টু আওয়ার স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ নিউরন। সো নিউক্লিয়াস, এইখানে কতগুলো অর্গানেলস থাকে, সেগুলো কি? নিউরোপ্লাজম যেটা বা সাইটনের মধ্যে নিসেল গ্র্যানিউলস। নেসেল গ্রানুলস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর গলগি অ্যাপারেটাস থাকে। সো নিসেল লাইসোজোম তোর এখানে আমরা পাবো নিসেল গ্র্যানিউলস পাবো, মাইটোকন্ড্রিয়াস পাবো। তো নিসেল গ্র্যানিউলস যেগুলো, সেগুলো কি দিয়ে তৈরি হয়? প্রোটিন, ফাইবার লাইক স্ট্রাকচার। সেগুলো হচ্ছে কি, নিসেল গ্র্যানিউলস ইজ মেড আপ অফ তোর হচ্ছে রাইবোজোমস, যেটা রাইবোজোমস এর মধ্যে তোর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ড স্মুথ, দুটো টাইপের রাইবোজোমস আছে, রাফ এন্ড স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন হচ্ছে আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো তাদের মধ্যে ব্যাপারটা কি থাকছে? রাফ টার্মটা কেন ইউজ করছি? ধরো এরকম টাইপের নিউক্লিয়াসটা রয়েছে, এরকম সাইডে তোর কতগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামস রয়েছে। এই স্ট্রাকচারগুলো যে গোল গোল ডটগুলো আঁকছি সেগুলো কি? তার জন্য এই নামটা হয়ে যাচ্ছে রাফ, RER। বলতে পারবি? ডিউ টু প্রেজেন্স অফ রাইবোজোমস। এরপরে তুই যদি রাইবোজোমসটাকে হাটিয়ে দিস, সরিয়ে দিস, তাহলে কি হবে? স্মুথ, SER। ঠিক আছে, তো রাইবোজোমসে আরেকটা নেম কি? অ্যানাদার নেম, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ রাইবোজোমস? Ribosomes is known as a protein factory because it can help to synthesize proteins. Protein synthesis একটা important role play করছে কে? রাইবোজোমস। তো প্রোটিন সিনথেসিসটা কিভাবে হচ্ছে, কার থেকে আসছে সেটা কে বলতে পারবি? ওই অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড, পেপটাইড, ওইগুলো নিয়ে হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড থেকে পলিপেপটাইড, তারপর না পেপটাইড, তারপর পলিপেপটাইড, তারপর প্রোটিন। প্রোটিনস। তাহলে অ্যামাইনো অ্যাসিডস গুলো যদি জুড়ে যায়, এরকম করে জুড়তে যদি থাকে, তাহলে সেটা আমাদের প্রোটিন স্ট্রাকচার ফর্মেশনস করছে। তো এর মধ্যে কি বন্ডস আছে পড়েছিস অলরেডি, ক্লাস অলরেডি হয়ে গেছে। কি বন্ডস আছে এর মধ্যে? পেপটাইড বন্ড। ভেরি গুড, পেপটাইড বন্ড। তো এই যে প্রোটিন জিনিসটা কোত্থেকে আসছে? ফার্স্ট আমাদের স্ট্রাকচার হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আসছে তো প্রোটিন। ঠিক আছে, জাস্ট তোদের ক্লাস 12-এ এগুলো ডিটেইলিং একটা চ্যাপ্টার আছে, সেখানে আরো পড়বি ব্যাপারটা কি করে ডিএনএ থেকে আরএনএ ফরমেশনস হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন। জাস্ট টার্মস গুলো জাস্ট জেনে রাখ
যে ডিএনএ যখন রিপ্রোডাকশন হচ্ছে, রিপ্রোডাকশনস অফ ডিএনএটাই আবার ঘুরে ডিএনএ ফর্মেশন করছে, আমি বেসিক টার্মসে বলছি রিপ্রোডাকশন, তখন সেই টার্মসটাকে বলে রেপ্লিকেশন। প্রত্যেকে কিন্তু কপিতে লিখতে থাকো এগুলো। ডিএনএ থেকে আরএনএ, তখন টার্মসটাকে বলছি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন, তখন প্রসেসটাকে বলছি ট্রান্সলেশন। ঠিক আছে, আর টোটাল জিনিসটাকে বলে হচ্ছে সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, তার মানে কি করে ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, বা অনেক সময় এরকম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যাদের রেট্রোভাইরাসের কথা বলে, যাদের শুধু আরএনএ থাকছে, তো আরএনএ থেকে আবার ডিএনএ প্রোডাকশনস হতে পারে। তো যদি ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশনটাকে ট্রান্সক্রিপশন বলে, তাহলে আরএনএ থেকে ডিএনএ প্রোডাকশনটাকে জাস্ট উল্টে দিচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন বলছি। তার মানে আরএনএ থেকে যদি ডিএনএ তে যাই, তখন টার্মটা ইউজ করছে কি, রিভার্স ট্রান্সক্রিপশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারো কি কোনো ডাউট আছে এখানে, বলতে পারো? প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার? ডিএনএ থেকে আরএনএ যখন হচ্ছে তখন ওটা রেপ্লিকেশন, আরএনএ না, ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে মানে ধরো এরকম একটা প্যারেন্টাল ডিএনএ রয়েছে, তার থেকে দুটো বাচ্চা তৈরি হবে, দুটো অফস্প্রিং তৈরি হবে, তাহলে সেটাকে বলছে রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ থেকে একটা ডিএনএ আছে, সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়, ডিএনএ ডুপ্লিকেশন যেটা হচ্ছে সেটাই বলছে রেপ্লিকেশন। মনে করে দেখ, সেল সাইকেল একটা ফেজ আছে যেখানে এই প্রসেসটা হয়ে থাকে, একটু মনে হয় মাইটোসিস, ডিএনএ হিস্টোন প্রোটিন সিনথেসিসও হয়ে থাকে, সেটাকে আবার ইনডাইরেক্টলি সিনথেটিক ফেজ বলে, মানে এস ফেজে। এস ফেজ, হ্যাঁ, তখন টার্মসে দেখবি লেখা ছিল যে ডিএনএ রেপ্লিকেশনস হচ্ছে, মানে ডিএনএ ডুপ্লিকেশনস, যদি আমরা সিম্পল ওয়ার্ডে বলি ডিএনএ ডুপ্লিকেশন, বা সেটাকে বায়োলজিক্যাল টার্মসে আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ টু ডিএনএ আমার রেপ্লিকেশনস হলো, আবার ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন, তাহলে তোর হয়ে গেল ট্রান্সলেশন। এইটা হলো তো সেন্ট্রাল ডগমা। তো এইভাবে জিনিসটা ক্যারি ফরওয়ার্ড, ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, বা অনেক সময় আরএনএ টু ডিএনএ, আবার তারপরে ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, এইভাবে জিনিসটা মুভ করছে। তো তাহলে বুঝতে পারছি যে কে প্রোটিনটা সিনথেসিস করছে, এই রাইবোজোমস গ্রানুলস গুলো, তো অর্গানিজ গুলো প্রোটিন সিনথেসিস করছে। এবং এটা কি মেমব্রেন বাউন্ড না মেমব্রেন বাউন্ড নয়, নন মেমব্রেন বাউন্ড। মেমব্রেন বাউন্ড, রাইবোজোমসে মেমব্রেন থাকে না, নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানিজ। সো এইটা হলো আমাদের বেসিক একটা জিনিস। তারপর আমরা নেক্সট পোর্শনসে চলে যাচ্ছি। এই যে পোর্শনসটা যেখান থেকে আমাদের অ্যাক্সনের এই ফিলামেন্টটা অরিজিন করছে, সেই পোর্শনসটা কি? অ্যাক্সন হিলক। ভেরি গুড। সো এইখানে কতগুলো ফাইবার্স রয়েছে? আমরা হ্যাঁ না ফাইবার্স বলে দিই। তো এইখানে কতগুলো সেল রয়েছে, এখানে একটা ব্রাউনিশ টাইপ একটা কতগুলো সেল রয়েছে, সেই সেলটা কি? সোয়ান সেল। ভেরি গুড, সোয়ান সেলস। আর এই যে এইখানটায় যে একটা ইয়েলিশ টাইপের একটা পোর্শনস আমরা দেখতে পাচ্ছি, নিউরিলেমা, হ্যাঁ নিউরিলেমাতেও আসবো আমরা। মায়োলিন শীথ, মায়োলিন শীথও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক করে বলছো এই কনসেপ্টগুলো। আর যদি যেই জায়গাটা অ্যাবসেন্ট থাকছে, where the myelin sheath is basically absent, that point, হ্যাঁ ভেরি গুড। চলো তাহলে হ্যাঁ, আরেকটা পোর্শনস পড়ে রইলো, যেটা হচ্ছে এই যে বাল্বের মতো স্ট্রাকচার, ঠিক অ্যাক্সনের ফাইবারসে এন্ডে, সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব, ভেরি গুড। প্রত্যেকে তাহলে এই ডায়াগ্রামটা ক্লিয়ার। তাহলে এবারে বলো এই ডায়াগ্রাম থেকে যে কে আমাদের, তার মানে এই নিউরনটা কখন ফাংশন করছে? যখন আমরা ধরো একটা মোবাইলটাকে যদি চার্জিং এ বসাই, তবেই এই নিউরনটা রেসপন্ড করবে। সেই চার্জিংটা কি? এখানে অ্যাজ আ স্টিমুলাস,
যে কোনো রকম হিট হতে পারে, প্রেশার হতে পারে। তো তার রেসপন্ডে কি করছে, কে রিসিভ করবে সেই রেসপন্ডটাকে, কি মনে হয়? এক্সন রেসপন্ডটাকে রিসিভ, সরি হ্যাঁ একদম, ডেনড্রাইটস সেই স্টিমুলাসটাকে রিসিভ করছে। তার মানে স্টিমুলাস গুলোকে কে রিসিভ করছে, আমাদের এই ডেনড্রাইটস। তারপরে সেটা ট্রান্সমিটেড হচ্ছে এই অ্যাক্সন থ্রু গিয়ে অ্যাক্সন এই সাইন্যাপটিক নবে গিয়ে স্টপ হচ্ছে, এরকম করে মুভমেন্টটা হচ্ছে। এইটা তাহলে প্রত্যেকের ক্লিয়ার? তো একটা জিনিস জেনে রাখ, যে সোয়ান সেলস ওয়ার্ডটা ইউজ হচ্ছে বা অলিগোডেন্ড্রোসাইটস, এই সোয়ান সেলসকে বলে নিউরোগ্লিয়াল সেলস বা গ্লিয়াল সেলস বলে। তো এগুলো জাস্ট সাপোর্ট করছে। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এই যে গ্লিয়াল সেলসগুলো, এগুলি মেনলি মাইলিন শিট ফর্মেশনসে হেল্প করে, ঠিক আছে? আর তাছাড়া অলিগোডেন্ড্রোসাইটস আছে, আর সময় নামটা শুনে এপেন্ডিডাইমাল সেলস ভেন্ট্রিকলসের মধ্যে থাকে, কতগুলো ফ্ল্যাজেলেটেড সেলস হয়, তার জন্য সিএসএফ এর সার্কুলেশনস হয়, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? আমরা আস্তে আস্তে যাবো, কোনো অসুবিধা নেই। তো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে তোকে, তার মানে এই সোয়ান সেলস যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এক একটা ওয়ান কাইন্ড অফ গ্লিয়াল সেলস। গ্লিয়াল সেলস কি হচ্ছে, যখন তোর ধরো নিউরনস রয়েছে 10 লাখ নিউরনস রয়েছে, তো এরকম নয় যে তোর এজ বাড়ছে যাচ্ছে তার সাথে সাথে তোর নিউরনসের কাউন্টিংও বাড়তে থাকছে। বলতো যে নিউরন কি ডিভিশন করতে পারে কি পারে না? যদি আমার গ্লিয়াল সেল ডিভাইড করতে পারে। হ্যাঁ, আর নিউরনস কেন ডিভিশনস করতে পারে না যদি মনে হয়, কেন? কেউ বলতে পারবি যে নিউরনস কি আমাদের ডিভাইড করতে পারে বা পারে না, সেটা রিজনসটা কেউ কি জানিস? না, মানে নিউরনটা যদি ডিভাইড, মানে নিউরন ডিভিশন যদি হতো তাহলে ওভারঅল সিস্টেমটা একটা ডিসব্যালেন্স হয়ে যেত। ভেরি গুড, ওভারঅল সিস্টেমটা ডিসব্যালেন্স হয়ে যেত। তো এইখানে দেখ, কোন, এবারে বল, কোন which organelle is responsible for the formation of spindle fiber? জানিস স্পিন্ডল ফাইবারটা কোন অর্গানেলস টু ফরমেশনস হচ্ছে? মনে পড়ছে? সেলে পড়েছিস সেল ডিভিশনস এর টাইমে, যে দড়িটার মধ্যে টেনশন, স্পিন্ডল ফাইবারটা থ্রেড লাইক স্ট্রাকচার না, তো তার মধ্যে যে টেনশনটা ক্রিয়েট করছে কে, কোন অর্গানস কন্ট্রোল করছে সেটাকে? কোথায় বুঝছিস? হ্যাঁ, তো এই ধরো সেলস রয়েছে, ধরো এই অ্যানাফেজিক মুভমেন্ট, অ্যানাফেজের মুভমেন্টটা হচ্ছে, তো এই যে টেনশনসটা কি করে ক্রিয়েট হচ্ছে? সেন্ট্রোমিয়ার থাকছে ওই ইকুয়েটোরিয়াল প্লেনে। ইকুয়েটোরিয়াল প্লেনসে তুই মেটাফিজিক স্টেজে তোর কিন্তু এগুলো থাকে, ক্রোমোজোমস গুলো থাকে ইকুয়েটোরিয়াল প্লেনে, মেটাফিজিক স্টেজে, সেই জন্য এটাকে মেটাফিজিক প্লেন বলছে। এই যে টেনশনটা একটু বলেছিস কিছুটা ঠিক, এই যে সেন্ট্রোজোমসটা যেটা হচ্ছে, হ্যাঁ অ্যাস্টার রেসটা ফর্মেশনস হচ্ছে সেন্ট্রোজোমস থেকে। এই যে সেন্ট্রিওলস থাকছে অ্যানিমাল সেলসে প্রেজেন্ট থাকছে, তোর জন্য টেনশনটা একটা থ্রেড লাইক টিবিউলিন, স্পিন্ডল ফাইবার ইজ মেড আপ অফ টিবিউলিন। তো টিবিউলিন বলে একটা প্রোটিন আছে, সেইটা দিয়ে তৈরি হচ্ছে। তো টিবিউলিনের জন্য এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে, তার ফলে এই সেপারেশনসটা হচ্ছে, ঠিক আছে? তো এই যে এই পোর্শনসটা ইনঅ্যাক্টিভ যদি থাকে, তার মানে তো স্পিন্ডল ফাইবার ফর্মেশনস হবে না প্রপারলি, তাহলে তো ডিভিশনসটাও হবে না। তো নিউরনসের ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ সেন্ট্রিওলটা, ঠিক আছে? এরপরে যে পোর্শনসটাই আমরা যাচ্ছি সেটা হচ্ছে সোয়ান সেলসটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি, এটা ওয়ান কাইন্ড অফ গ্লিয়াল সেলস যেটা হচ্ছে মাইলিন শিট ফর্মেশনসে হেল্প করছে। সো বেসিক্যালি মাইলিন শিটস এর কম্পোনেন্টসটা কি? মাইলিন ফাইবার থাকে, মাইলিন একটা লিপিডেশিয়াস একটা পোর্শনস থাকে, ঠিক আছে, লিপিড রিচ পোর্শনস। তো এই লিপিড রিচ পোর্শনসটার মধ্যে দিয়ে নার্ভ ইম্পালস ট্রান্সমিট করতে পারে না, ঠিক আছে? এই লিপিড রিচ পোর্শনসের মধ্যে দিয়ে কি হচ্ছে, নার্ভ ইম্পালসটা তো ট্রান্সমিট করতে পারছে না। তাহলে একটা পোর্শনস থাকে যেখানে মাইলিন শিটটা অ্যাবসেন্ট থাকে, সেটা কি বলছে, কি নোড অফ রানভিয়ার। তো নোড অফ রানভিয়ার where the basically the myelin sheath is absent, সেখানেই তোর কি হচ্ছে ইম্পালস, এখানেই সব তোর আয়ন চ্যানেলস গুলো থাকে, এই পোর্শনসটাতেই তোর কি হচ্ছে আয়ন চ্যানেলসটা থাকে, ঠিক আছে?
পোর্শনস গুলোতে তোর আয়ন চ্যানেলস থাকে যেটা তোর ট্রান্সফার হচ্ছে। চল এরপরে দেখো এইটা হচ্ছে বেসিক নিউরনস টাইপস এর নাম্বার অফ ইমার্জেস, মানে কতগুলো ব্রাঞ্চেস বেরোচ্ছে তার ওপর ডিপেন্ড করে। তো এখানে দেখ সিউডো ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, আরেকটাও থাকে অ্যাপোলার হিসাবে। ঠিক আছে, অ্যাপোলার মানে কি, যার কোনো কি না পোলস নেই। অ্যাপোলার, মানে কি টার্মটা ইউজ করি অ্যাবসেন্ট, তাদেরকেই বলি হচ্ছে অ্যাপোলার। তো যেহেতু তার মানে তুই ডেনড্রনসও পাচ্ছিস না, অ্যাক্সনসও পাচ্ছিস না, এগুলো ক্রস হয়ে গেল, তাহলে সেটাকে আমরা কি বলে দিচ্ছি, অ্যাপোলার। সো একদম ইনিশিয়াল স্টেজ অফ এমব্রায়োতে আমরা এই স্টেজটা দেখতে পাবো। তো কেউ কি বলতে পারি এমব্রায়ো আর ফিটাস এই দুটো টার্মস আমরা কখন ইউজ করি? এমব্রায়ো মানেটা কি? হোয়াট ডু মিন বাই দ্য টার্মস এমব্রায়ো? Embryo হচ্ছে when the fusion of male gamete and female gamete occurs to form a zygote, diploid zygote, that is called embryo. And fetus is when embryo grows gradually, that structure is called fetus. There is one corrections, যখন কি হচ্ছে এই যে মেল গ্যামেট, ঠিক আছে, মেল গ্যামেটের আমি সাইন দিচ্ছি প্লাস ফিমেল গ্যামেট, এটা কম্বাইন করে ইট উইল ফর্মস আ জাইগোট। এটা ডিপ্লয়েড একটা স্ট্রাকচার ফর্মেশন করছে জাইগোট 2n। তো এর মধ্যে এরকম কতগুলো স্টেজেস আছে, মরুলা, তারপরে ব্লাস্টুলা। তো মোটামুটি ব্লাস্টুলা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা মানে যখন হচ্ছে লেয়ার্স গুলো ফর্মেশনস হয়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই লেয়ার্স গুলো ফর্মেশনস হয়। তো তারপরে অর্গানোজেনেসিস হয়। তো মোটামুটি ফার্স্ট টোটাল 9 মান্থস হয় প্রেগন্যান্সি। তো 9 প্লাস মাইনাস 7 আমরা মোটামুটি বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তো এই 9 মান্থসের যে জার্নিতে ফার্স্ট 3 মান্থস হচ্ছে ক্রুশিয়াল ফর দ্য বেবি, কারণ ওই টাইমে যে ভাইটাল অর্গানস গুলো ফর্মেশনস হয়, বলে না যে এই টাইমটা প্রচন্ড প্রিকশনস নিতে হয় যাতে মিসক্যারেজ না হয়ে যায় কোনো কারণে। তো এই যে মিসক্যারেজ যাতে না হয়ে যায়, তাহলে ফার্স্ট 3 মান্থসে এইটাতেই বলছি আমরা টার্মটা ইউজ করছি এমব্রায়ো, মানে জাইগোট ফর্মেশনস থেকে ফার্স্ট 3 মান্থস। ফার্স্ট 3 মান্থস থেকে একদম বার্থ অবধি তোর হয়ে যাচ্ছে ফিটাস। ঠিক আছে, তো এরকম কন্ডিশনসে আমরা কি হচ্ছে অ্যাপোলার নিউরনসটা পাচ্ছি। এইখানে দেখ সিউডো ইউনিপোলার স্ট্রাকচারসটা দেখ, এইটা হচ্ছে তোর বুঝতে পারছিস সোমা। সোমা থেকে দেখা যাচ্ছে যে এখানে দুটো ব্রাঞ্চেস বেরোচ্ছে, মানে এরকম মনে হচ্ছে একটা ব্রাঞ্চেস বেরিয়ে এটা একটুখানি বাইফার্কেটেড করে দুটো ব্রাঞ্চেস বার করেছে, ঠিক এরকম দেখতে লাগছে। তো এইটা মেইনলি সেন্সরি নিউরনস ইন কেস অফ স্পাইনাল কর্ডসে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। যখন রিফ্লেক্স আর্কের যে ডায়াগ্রামসটা থাকবে সেখানে স্পাইনাল কর্ডসের মধ্যে সেন্সরি নিউরনটা এন্টার করছে, তখন দেখবি এই টাইপের ডায়াগ্রামস থাকে। এটা কি বলে সিউডো ইউনিপোলার, মানে দেখতে মনে হচ্ছে ইউনি মানে একই পোলস, কিন্তু সেটা ফলস টাইপের। সিউডো মানে কি ফলস ওয়ার্ডটা ইউজ করি, সিউডো মিন্স ফলস, তো সেটাই হচ্ছে ফলস ইউনিপোলার। প্রত্যেকের কনসেপ্টটা ঢুকছে মাথায়? সো ইউনিপোলার মানে বুঝতে পারছিস একটাই ব্রাঞ্চেস রয়েছে। তো এইটা বেসিক্যালি ইউনিপোলার স্ট্রাকচারটা আমরা ইনভার্টিব্রেটস এর ক্ষেত্রে দেখতে পাবো, আর ভার্টিব্রেটের ক্ষেত্রে তোর এমব্রায়োনাল স্টেজে দেখতে পাবো। এই ইউনিপোলার মানে একটাই ব্রাঞ্চেস তৈরি হচ্ছে, একটাই অ্যাক্সনস তৈরি হচ্ছে, একটাই ব্রাঞ্চেস, ইউনিপোলার। নেক্সট হচ্ছে বাইপোলার। দেখ একটা সোমা, বাই মানে হচ্ছে টু মানে দুটো ব্রাঞ্চেস ফর্মেশনস হচ্ছে। এটা তোর আইয়ে যে রেটিনা পোরশন সেখানে তুই বাইপোলার স্ট্রাকচারটা পাবি। আর মাল্টিপোলার স্ট্রাকচার এই ডায়াগ্রামসে আমরা একটু আগেই দেখলাম মাল্টিপোলার স্ট্রাকচারস, এইটা তোর সেরিব্রাল কর্টেক্স এর মধ্যে পোরশনসে তুই মাল্টিপোলার স্ট্রাকচারস অফ নিউরনস দেখতে পাবি। তো আরেকবার রিপিট করুন এই মাল্টিপোলার। হ্যাঁ একদম, হ্যাঁ এইখানে কি হচ্ছে সেরিব্রামসের মধ্যে সেরিব্রাল কর্টেক্স, ভেতরে ইনার পোরশনটা মেডুলা, আউটার পোরশনটা কর্টেক্স। সো এই কর্টেক্স পোরশন ধর এটা সেরিব্রাল পোরশন, এইখানে তোর এই ব্রাঞ্চেস অফ মাল্টিপোলার নিউরনস গুলো থাকবে। তো একটা টার্মস বলতে পারবি যে আমরা অনেক সময় শুনে থাকি গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার মানে নিউরনস এর কোন পোরশনস কি জানিস? আর হোয়াইট ম্যাটার মানে নিউরনস এর কোন পোরশন?
বলতে পারবি যে অনেকে আমরা টার্মস হ্যাঁ ওর গ্রে ম্যাটার বেশি হুম আমরা এই টার্মটা ইউজ করে থাকি গ্রে ম্যাটার একটু বেশি হ্যাঁ বল গ্রে ম্যাটারটা পেরিফেরালি থাকে আর ভেন্ট্রালি থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। হ্যাঁ তো গ্রে ম্যাটার অ্যাকচুয়ালি নিউরনসের কোন একটা তো পার্ট হবে যাকে আমরা গ্রে ম্যাটার বলে রেকগনাইজ করতে পারবো যে দিস পার্ট ইজ নোন অ্যাজ আ গ্রে ম্যাটার মানে এই কোই নিউরনসটার মধ্যে কোন পার্টটা গ্রে ম্যাটার এই যে এই যে ব্রাঞ্চেসটা রয়েছে এইটা তো গ্রে ম্যাটার ফর্মেশন সেলফ করছে মানে সাইটন বা সেল বডি গ্রে ম্যাটার আর এই পোরশনটা তোর হোয়াইট ম্যাটার ফর্মেশন করছে তাহলে myelinated neurons will be gives the milky appearance that will be called as a white matter আর grayish appearance টা তোর mainly cell bodies বা cytons এই পোরশনসটা করে থাকছে বল এতটা অবধি প্রত্যেকে ক্লিয়ার হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ওকে সো এই ডায়াগ্রামটা প্রত্যেকের কাছে নোন একটা রিফ্লেক্স আরকে বা রিফ্লেক্স অ্যাকশনস একটা ডায়াগ্রামস রয়েছে তো এইটাকে বলো এইটা কি এটা কি ক্যান্ডেল তো এইখান থেকে আমাদের কি হচ্ছে স্টিমুলাসটা আসছে এই যে সেন্সেশন দিচ্ছে একটা হিট জেনারেশনস হচ্ছে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি তো এই স্টিমুলাসটাকে রিসিভ করছে রিসিভ করে নিয়ে যেতে কুইক অ্যাকশন একটু আগে বললো যে কুইক অ্যাকশন এটা ইনভলিন্টারি অ্যাকশনস সো কুইক অ্যাকশনস সৃজিতা একটু আগে আমাদের বললো যে কুইক অ্যাকশনসটা করছে স্পাইনাল কর্ড দেখ স্পাইনাল কর্ড কন্ট্রোল করছে একটা জিনিস মাথায় রাখবি অনেক সময় একটা কনফিউশন হতে পারে যে ব্রেনে হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটারটা মানে ব্রেন আর স্পাইনাল কর্ড আমরা জিনিসটা দেবো কিন্তু অপোজিট যে হোয়াইট ম্যাটারের লোকেশনস আর গ্রে ম্যাটারের লোকেশনস স্পাইনাল কর্ড আর ব্রেনে অপোজিট থাকে তো প্রত্যেকে এই ডায়াগ্রামটা তো প্রত্যেকের কাছে নোন ডায়াগ্রামটা প্রত্যেকের কাছে নোন ইয়েস ম্যাম ইয়েস সো দ্যাট এইখানে সবসময় যখন আমরা ড্র করতাম খেয়াল করে দেখে একটা বাটারফ্লাই টাইপের স্ট্রাকচার করতাম এবং এখানে শেড দিতাম তাই তো তাহলে এটা শেডেড রিজিয়ন মানে কি হচ্ছে গ্রে অ্যাপিয়ারেন্স তার মানে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে গ্রে ম্যাটারটা ইনসাইডে থাকছে আর হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হোয়াইট ম্যাটারটা আউটসাইড থাকছে এটা স্পাইনাল কর্ডস এর ক্ষেত্রে এরকম করে মাথায় রাখবি যদি কনফিউশন হয় আর ব্রেনস এর ক্ষেত্রে কি হবে আউটসাইডে চলে যাবে হচ্ছে তো গ্রে ম্যাটার ইনসাইডে চলে যাবে তোর হোয়াইট ম্যাটার ঠিক আছে আউটসাইডে কি হয়ে গেল গ্রে ইনসাইডে কি হলো হোয়াইট ম্যাম স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটারটা ভেতরে আর হ্যাঁ। হোয়াইট ম্যাটারটা বাইরে হ্যাঁ ব্রেনের ঠিক অপোজিট হবে ব্রেনের তো অপোজিটটা হবে। একদম ব্রেনের ক্ষেত্রে গ্রে ম্যাটারটা বাইরে হোয়াইট ম্যাটারটা ভেতরে একদম একদম অপোজিট হবে স্পাইনাল কর্ডের ডায়াগ্রামটা মাথায় রাখবি যে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে গ্রে ম্যাটারটা যদি ইনসাইডে হয় আউটসাইড হবে হোয়াইট ম্যাটার তাহলে ব্রেনের ঠিক অপোজিট হবে এরকম করে এই ডায়াগ্রামসটাকে জাস্ট মাথায় রেখে এরকম মাথায় রাখবি যদি টার্মস গুলোকে এক্সচেঞ্জ করে দেয় যে গ্রে ম্যাটার আউটসাইড গ্রে ম্যাটার ইনসাইড both gray and white matter outside এরকম করে তোকে অপশনস দিতে পারে তো ডোন্ট কনফিউজ উইথ দিস টার্ম তো স্পাইনাল কর্ডস এর ক্ষেত্রে গ্রে ম্যাটারটা ইনসাইডে হোয়াইট ম্যাটারটা আউটসাইডে ব্রেনের ক্ষেত্রে ঠিক অপোজিটটা হবে মানে গ্রে ম্যাটারটা আউটসাইডে হোয়াইট ম্যাটারটা ইনসাইডে ঠিক আছে এই কনসেপ্টটা ক্লিয়ার প্রত্যেকের ইয়েস ম্যাম ক্লিয়ার ম্যাম। ওকে চল তাহলে কি হচ্ছে তাহলে বলো স্টিমুলাসটাকে রিসিভ করছে কোন নার্ভস যেটা আমাদের কি হচ্ছে এখানে কার যে সিএনএস এখানকার কি স্পাইনাল কর্ড তো স্পাইনাল কর্ডস এর কাছে পৌঁছাচ্ছে সেই নার্ভসটাকে আমরা কি বলছি সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ সেন্সেশন রিসিভ করছে সেন্সরি নার্ভ it will receive the stimulus or sensations so it will call known as a sensory nerves so processing analysis হয় তারপরে সেটা দেখো মাসেলস এ যাচ্ছে মাসেলস বা গ্ল্যান্ডস এ যেতে দিয়ে যা সেটা হচ্ছে কি আমাদের মোটর নার্ভস
ঠিক আছে, তারপরে এইখানে রয়েছে আমাদের, তাহলে এই যে এই পোর্শনসটা যে রিসিভ করছে এটাকে আমরা কি বলতে পারি? রিসেপ্টর। receptor, এইটা তো স্টিমুলাস এলো, স্টিমুলাসের জায়গা এখানে, তো রিসেপ্টরটা কি হচ্ছে? যে স্কিন, আই, সেগুলো হয়ে যাচ্ছে তোর রিসেপ্টরস এর মধ্যে, রিসেপ্টর। ঠিক আছে, রিসিভ করছে, স্টিমুলাস থেকে রিসিভ করছে কে? রিসেপ্টর। এফেক্টর, এফেক্টর বা গ্ল্যান্ডস, যেগুলো এক্সাম্পলস গ্ল্যান্ডস বলতে পারি, তো সেটা হচ্ছে মোটর নার্ভ বা ইফারিন নার্ভ আমাদের ক্যারি ফরওয়ার্ড করছে। তারপরে আমরা কি করছি? হাতটাকে, যেটা একটু আগে বললো যে বার্নিং সেন্সেশনস থেকে আমরা যদি রিলিফ পেতে চাই, আমরা সঙ্গে সঙ্গে উই হ্যাভ টু ইমিডিয়েটলি রিমুভ আওয়ার হ্যান্ডস, নাহলে হাতটা কি হচ্ছে? বার্ন হয়ে যেতে পারে। তো সেই জন্য এই প্রসেসিংটা হচ্ছে। তাহলে এইটাকে, তাহলে এই নার্ভস গুলোকে তুই ফাংশনালি বলতে পারিস যে ফাংশনালি দিস টাইপস অফ নার্ভস আর প্রেজেন্ট। আর একটা ইন্টারনিউরনস থাকে এখানে, যেটা কি করে? সেন্সরি আর মোটরস এর মধ্যে একটা কানেকশন মেইনটেইন করছে, ইন্টারনিউরনস। তাহলে ফাংশনালি আমরা নার্ভস কে এইভাবে ক্লাসিফাই করতে পারছি। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার এই কনসেপ্টটা? Yes, ma'am. yes ma'am, ওকে। এরপরে দেখ, একটা নার্ভস কে বোঝানোর আগে জিনিসটা বুঝতে হবে যে ধরো কালেকশনস অফ নার্ভস ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের কে কে ছিল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হোয়াট আর দ্য পার্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? Brain and spinal cord. ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ঠিক আছে, ভালো বারবার করে একবার এই করতে থাকো, মেমোরিতে বারবার করে বলো মেমোরিকে যে ভালো করে প্রসেসিং করো। তাহলে সিএনএস এর মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ডস পড়ছে, তো সেইখানকার যে সেল নিউরনস গুলোকে, সেগুলোকে আমরা বলছি নিউক্লিয়াই। ঠিক আছে, সিএনএস এর। সেটাই যদি পিএনএস এর ক্ষেত্রে হয়ে যায়, পিএনএস এর ক্ষেত্রে কালেকশনস অফ আ গ্যাংলিয়া। ঠিক আছে, পিএনএস এর ক্ষেত্রে পেরিফেরাল নার্ভাস সিস্টেম মনে পড়ছে, ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভস, এগুলো পিএনএস এর। সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এই যে পোর্শনস হলো পিএনএস এর যে পোর্শন, মানে পেরিফেরিতে যাচ্ছে, সেন্টার থেকে বেরিয়ে পেরিফেরিতে আমাদের যে পার্টস গুলোকে কন্ট্রোল করছে, সেন্টার থেকে বেরিয়ে পেরিফেরিতে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেইখানে যে কালেকশনস অফ নিউরনস, দ্যাট উইল বি কল্ড আ গ্যাংলিয়া। ঠিক আছে, তারপরে সেটাই যদি এবারে মাইলিনের যে শীত থাকছে সিঙ্গেল স্ট্র্যান্ডের সিএনএস এ, তাকে বলছে ট্র্যাক্ট, নিউরাল ট্র্যাক্ট ওয়ার্ডটা ইউজ করে। ঠিক আছে, আর পিএনএস এ সেটাই হয়ে যাচ্ছে নার্ভস হিসাবে, নার্ভস। তাহলে কোনটা বললাম সিএনএস আর পিএনএস এ? মাইলিনেটেড ফাইবার্স, মাইলিনেটেড ফাইবার্স বা নার্ভস যেটাই বলিস, সেটাই সিএনএস এর ক্ষেত্রে নিউরাল ট্র্যাক্ট ওয়ার্ডটা ইউজ করছি, পিএনএস এর ক্ষেত্রে ওটাই হয়ে যাচ্ছে নার্ভ। আর সিএনএস এর ক্ষেত্রে যে কালেকশনস অফ আ সেল বডিজ অর নিউরনস, দ্যাট উইল বি কল্ড আস নিউক্লিয়াই। পিএনএস এর ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে তোর গ্যাংলিয়া। এই টার্মস গুলো মাথায় ঢুকলো প্রত্যেকের? কনসেপ্টটা ক্লিয়ার? Yes, ma'am. ganglia টা আরেকবার বলুন। ওকে ওকে। এই যে কালেকশনস অফ আ নিউরনস সিএনএস এ যদি হয়, টার্মসটা সিএনএস এ মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি হয়, যেখানে ব্রেন আর স্পাইনাল কর্ড রয়েছে, সেখানেও আমরা টার্মটা ইউজ করব নিউক্লিয়াই। কিন্তু যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে পিএনএস এ যখন টার্মসটা আসছে, তখনই সেটাকে আমরা কি বলছি? গ্যাংলিয়া ওয়ার্ডটা ইউজ করছি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। সিএনএস এর ক্ষেত্রে নিউক্লিয়াই, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে গ্যাংলিয়া। মাইলিনেটেড যে নার্ভস বা নার্ভ ফাইবার্স যেটা থাকছে, সেটা সিএনএস এর ক্ষেত্রে তো ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, নিউরাল ট্র্যাক্ট ওয়ার্ডটা ইউজ করছি। পিএনএস এর ক্ষেত্রে সেটাই আমরা কি বলছি? নার্ভ। এবারে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নার্ভ তাহলে কি? অ্যাকচুয়ালি নার্ভটা কি? এই যে মাইলিনেটেড নিউরনস যেটা পোর্শনসে থাকে, সেটাই নার্ভ ফাইবার্স যেটা, সেটাই হচ্ছে পিএনএস এর ক্ষেত্রে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে তোর নার্ভ। তো এইখানের ক্ষেত্রে এই যে টার্মস গুলো, এই যে জিনিসগুলো রয়েছে, এরকম ব্লুইশ কালারে, রেডিশ কালার, এগুলো কিছুই না, জাস্ট একটা ব্লাড ভেসেলস। তো অবভিয়াসলি একটা মাইলিনেটেড নার্ভস প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেক জিনিসের কভারিং থাকে।
তাকে যদি কোনো একটা জিনিস কিন্তু খুব বাঁচিয়ে রাখতে হয়, হ্যাঁ আমাদের কাছে এখন মোবাইল ফোনটা খুব ভাইটাল হয়ে গেছে, অনলাইন ক্লাস চলছে, তো মোবাইল ফোনটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হলে একটা কভারিং দিতে হয় যাতে প্রোটেকশনটা পাওয়া যায়। সেই কভারিংটা তাহলে এর ক্ষেত্রেও নার্ভ ফাইবারসকে তার কভারিং দিতে হবে। তাহলে কে কভারিং দেবে? কতগুলো কানেকটিভ টিস্যু। বলতো ফ্লুইড কানেকটিভ টিস্যু আমাদের বডিস এর মধ্যে একটা জিনিস আছে, যেটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। সেটা কি? কানেকটিভ টিস্যু মানে কি? যে বডিটাকে কানেক্ট করছে, বডি বিভিন্ন পার্টস কে কানেক্ট করছে, দ্যাট উইল বি নোন অ্যাজ আ কানেকটিভ টিস্যু। ব্লাড ভেসেলস। হ্যাঁ, মানে ব্লাড ইজ নোন অ্যাজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু। সো কানেকটিভ টিস্যু লেয়ার্স এর মধ্যে একদম আউটার মোস্ট কভারিং, দেখবি কিরকম করে মাথায় রাখবি, এপি মানে হচ্ছে অ্যাবাভ, মানে সবার উপরে সে কভারিংটা রয়েছে। টোটাল যে পোরশনসটা রয়েছে, টোটাল পোরশনসটাকে তোকে কভার করে, টোটাল মাইলিনেটেড ফাইবারস যেটা রয়েছে টোটালটাকে কভার করে রেখেছে কে? এপিনিউরিয়াম। পেরিফেরাল নার্ভস কে, কেন? পিএনএসেই তোকে নার্ভ টার্মটা ইউজ করছি, তার মানে টোটাল যেটা কভারিং, আউটার মোস্ট কভারিং, সেটা হয়ে গেল এপি। এপি মানে হচ্ছে অ্যাবাভ, আউটার মোস্ট কভারিং, সব থেকে বাইরের কভারিংটা হচ্ছে এপি। তারপরে কতগুলো নার্ভস কি করছে, নার্ভ ফাইবারস গুলো বান্ডেল হয়ে যাচ্ছে, অ্যাগ্রিগেশনস হয়ে যাচ্ছে। সেই বান্ডেলস গুলোকে আমরা কি বলি? ফ্যাসিকল। এই যে এই বান্ডেলসটা, এইটাকে আমরা কি বলবো? ফ্যাসিকল। ঠিক আছে, এটাকে বলে ফ্যাসিকল। তো ফ্যাসিকলকে ঘিরে যে কানেকটিভ টিস্যুর কভারিং থাকছে সেটাই হয়ে যাচ্ছে তোর পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম। আর ইন্ডিভিজুয়ালস যে তোর এখানটায় নার্ভস থাকছে সেটার কভারিং হচ্ছে তোর এন্ডোনিউরিয়াম। মানে বান্ডেলস এর মধ্যে তুই এক একটা লাঠিকে ধরো তুলে নে, তাহলে এক একটা স্টিক যেটা হচ্ছে সেইটা আউটার মোস্ট কভারিং হয়ে গেল তোর এন্ডোনিউরিয়াম। আর সেই স্টিক গুলোকে তুই যদি একসাথে গ্রুপ করিস, সেই গ্রুপটাকে বলছে ফ্যাসিকল, এবং তার আউটার মোস্টে যে কভারিং থাকছে তাকে বলছে কি? পেরিনিউরিয়াম। এবং এই যে পোরশনস এগুলো পুরো কানেকটিভ টিস্যুর পোরশন, আর টোটালটাকে কভারিং করছে কি? এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম। তো এই পোরশনসটা বুঝতে পারছিস, এই পোরশনসটা হচ্ছে মায়োলিন শীথ, আর এইটা হচ্ছে তোর নার্ভসটা, যেটা মাইলিনেটেড নার্ভস। এইভাবে তোর একটা নার্ভসকে কভারিং দেয়া হচ্ছে, এপি, পেরি আর এন্ডো। কনফিউশন হবে না তো এপি, পেরি, এন্ডোর মধ্যে? আর এপি, পেরি, এন্ডোটা ক্লিয়ার প্রত্যেকে? ম্যাম এপিনিউরিয়ামটা হচ্ছে আউটার কভারিং, আউটার মোস্ট ওয়ান। আউটার মোস্ট ওয়ান। এপি মানে অ্যাবাভ। হ্যাঁ, পেরিনিউরিয়াম কি হচ্ছে? স্টিকটাকে, পুরো বান্ডেল অফ স্টিককে কভার করে রেখেছে, সেটা হয়ে গেল তোর পেরিনিউরিয়াম। আর ইন্ডিভিজুয়াল স্টিক, এরকম করে মাথায় রাখ যে এই একটা ধরো পেন, এইটাকে কভার করে রেখেছে আমার এন্ডোনিউরিয়াম। তো এরপরে যদি আমি একটা বাঞ্চ অফ পেন নিই, সেটা একটা ফ্যাসিকল ফর্মেশন করবে, সেইটাকে কভার করে রেখেছে আমার পেরিনিউরিয়াম। আর এরকম কতগুলো মানে বান্ডেল অফ পেনস রয়েছে, ধর একটা রেড কালারে, ব্লু কালারে, গ্রিন কালারে, সেটাকে তুই একটা বক্সের মধ্যে রেখেছিস, পেন স্ট্যান্ডের মধ্যে রেখেছিস, সেই পেন স্ট্যান্ডের যে কভারিংটা সেটা হয়ে গেল তোর এপিনিউরিয়াম। মনে থাকবে? তার মানে কি, একটা রেড পেন সেটা হয়ে গেল, তাকে কভার করছে কি? এন্ডোনিউরিয়াম। বাঞ্চেস অফ রেড পেন সেটাকে কভার করছে তোর পেরিনিউরিয়াম। আর টোটালটাকে, মানে একটা পেন স্ট্যান্ডের যে কভারিংটা সেটা হয়ে গেল তোর এপি। এপি মানে মাথা রাখবি অ্যাবাভ, সবার আউটার মোস্ট, এপি, পেরি, দেন এন্ডো। আর নিউরিয়াম, নিউরনকে কভার করছে, সেই হিসাবে নার্ভসকে কভার করছে, তো নিউরিয়াম ওয়ার্ড ইউজ করছে। এই স্লাইডটা প্রত্যেকে ক্লিয়ার? ইয়েস ম্যাম। এরপরে আমরা একটু ডিটেইলিং স্ট্রাকচারে যাব। কি, আগে একটা বেসিক জিনিস বলে নিই, তারপরে ডায়াগ্রামসে বোঝাচ্ছি। দেখ, যখন একটা কি বললাম, একটা ধরো নিউরনস রয়েছে, সেটাকে রিসিভ করছে কে? এই ডেনড্রনসটা রিসিভ করছে। ডেনড্রনস ব্রাঞ্চেস ফর্মেশন করে ডেনড্রাইটস। এইখানে আমরা কতগুলো কভারিং বসিয়ে দিচ্ছি।
অ্যাক্সনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে কি বলে? সাইটোপ্লাজম অফ অ্যাক্সন। জানিস অ্যাক্সনের মধ্যে তো সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমটাকে কি বলে? তোকে বলতে পারবি? খুব ইজি, দেখ এক্সোপ্লাজম। নিউরোলেমা। এক্সোপ্লাজম, লেমা মানে মাথার আগে কভারিং। লেমা ওয়ার্ডটা যখন ইউজ করি তখন কভারিং ওয়ার্ডটা ইউজ করি। তাহলে সাইটোপ্লাজম অফ অ্যাক্সন এক্সোপ্লাজম। সেলের মধ্যে যে জেলিনাই ম্যাট্রিক্স সেটাকে সেলের মানে সাইটোস ওয়ার্ডটা, সাইটোলজি ওয়ার্ডটা আমরা সেল স্টাডিকে বলে থাকি সাইটোপ্লাজম। তাহলে অ্যাক্সনের সাইটোপ্লাজম হয়ে গেল এক্সোপ্লাজম। ঠিক আছে, এক্সোপ্লাজম। তো সব থেকে আউটার মোস্ট কভারিং যেটা অনেকবারই সবাই বলছে নিউরিলেমা। নিউরিলেমা। তাহলে এক্সোপ্লাজমের যে আউটার মোস্ট কভারিং সেটা কি হতে পারে? এক্সোপ্লাজমের বাইরে একটা কভারিং, ধরো এটা সাইটোপ্লাজম রয়েছে, এর বাইরে একটা কভারিং রয়েছে। অ্যাক্সনের বাইরে যেটা সেটা এক্সোলেমা। এক্সোলেমা। লেমা মানে মেমব্রেন, সেনো বানাতে এক্সোলেমা। প্লাজমা লেম্মা ওয়ার্ডটা ইউজ করি আমরা, এক্সোলেমা। প্লাজমা লেম্মা, এক্সোলেমা। তার বাইরে আমাদের কি হচ্ছে? মাইলিন শীটের কভারিং থাকছে। মাইলিন শীট লিপিডেশিয়াস একটা পোর্শন, যেটা থ্রু কি হচ্ছে? ইম্পালস ট্রান্সমিটেড হতে পারছে না। এবং সবথেকে আউটার মোস্ট হয়ে আছে তো নিউরিলেমা, নিউরনসের কভারিং, নিউরোলেমা। তাহলে এই তিনটে লেয়ার, তিনটে কভারিং আমরা পড়লাম। ঠিক আছে, নিউরোলেমা, তারপর মাইলিন শীট আর এক্সোলেমা। এক্সনটা কভারিং করছে এক্সোলেমা, সাইটোপ্লাজমটা এক্সোপ্লাজম হয়ে গেল। তাহলে এরপরে বল, তাহলে যেই জায়গাটা আমাদের এক্সন অ্যাবসেন্ট সেই পোরশনটা কি ছিল? যেখানে মাইলিন শীটটা অ্যাবসেন্ট, সরি মাইলিন নোড অফ রানভিয়ার। নোড অফ রানভিয়ার। তো ওই নোড অফ রানভিয়ার্স এর মধ্যে কতগুলো আয়নিক চ্যানেলস আছে। এবার চিন্তা করে দেখ, যে তুই চিন্তা করলি যে তুই এইখান থেকে, ধর আমি চিন্তা করলাম এই পোরশন থেকে আমি একদম স্ক্রিনের কাছে যাব, কিন্তু স্ক্রিনের কাছে যেতে গিয়ে এই যে অ্যাকচুয়াল আমার পজিশন, এখান থেকে আমি কি করছি? তোদের দিকে এগোচ্ছি, এই যে এরকম এগোলাম। তো এইখানে কতগুলো দেখছি যে আমার রাস্তা যখন যাচ্ছি তখন কি হচ্ছে? কতগুলো অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে আমার যাতায়াতের পথে। ধরো একটা ছোট্ট একটা ওয়াল রয়েছে, এরকম কতগুলো ওয়াল রয়েছে। তাহলে আমার সঙ্গে দেখে না গেমসে আমরা বিভিন্ন স্টেপ ক্রস করতে করতে যাই, এরকম ওয়ালস রয়েছে। তো ওয়ালসটাকে যদি ক্রস করতে হয় আমাকে কি করতে হয়? যদি ওয়ালসটাকে আমি চিন্তা করি ক্রস করব, আমি তো ওয়ালস এরকম করে ওয়ালস আমাকে একটা হোলস বানিয়ে আমি চলে যাব। খুবই এটাকে ওয়ালসের মধ্যে তুই ধাক্কা মেরেও তুই ওয়ালসটাকে সরাতে পারবি না। এটা জানিস তোরা, ওয়ার্ক কখনই পারফর্ম হয় না। ফোর্স দিচ্ছিস বা ডিসপ্লেসমেন্ট হবে না, তাহলে ওয়ার্ক পারফর্ম হচ্ছে না। তুই ওয়ালের মধ্যে যদি ধাক্কা দিস কখনই ওয়ালটা ডিসপ্লেসমেন্ট হবে না, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে না। তো এরকম একটা কন্ডিশনসে যখন তোর সামনে ওয়াল রয়েছে তখন তোর একটাই তোর কাছে পয়েন্ট থাকবে, তোর একটাই পয়েন্ট হচ্ছে সেটা কি হচ্ছে? তুই হচ্ছে লাফিয়ে জাম্প করতে পারিস, তবেই তুই ওয়ালটাকে ক্রস করতে পারবি। ওয়ালটাকে তুই তোর ডিসপ্লেসমেন্ট করাতে পারছিস না, তুই কি করবি? ওয়ালটার ওপর জাম্প করাবি। তো জাম্প যে করাচ্ছে তার মানে কি? জিনিসটা ইম্পালসটা কিরকম করে যাচ্ছে? ধরো রিসিভ হলো, রিসিভ হয় ইম্পালসটা, ধরো ইম্পালসটা আমাকে রিসিভ হলো, ঠিক আছে, সেল বডি দিয়ে যাচ্ছে, গিয়ে এইখানটা এলো, এইখানে একজন হিলকে এখানে এসে মাইলিন পেলো, মাইলিন ওকে যেতে দিল না, জাম্প করলো, আবার মাইলিন যেতে দিল না, জাম্প করলো। তো এই যে জাম্প করছে এই জিনিসটাকে কি বলে? স্যালটেটরি মুভমেন্ট। বুঝতে পারলি জিনিসটা কি হচ্ছে? জাম্প করে করে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, স্যালটেটরি মুভমেন্ট। এরপরে মাইলিনেটেড নার্ভ ফাইবার্স যখন বলছি বা মেডুলেটেড নার্ভ ফাইবার্স যখন ওয়ার্ডটা ইউজ করছি, তার মানে তাদের ক্ষেত্রে মাইলিন শীটটা প্রেজেন্ট থাকবে। আর নন মেডুলেটেড বা নন মাইলিনেটেড নার্ভ ফাইবার্স এর ক্ষেত্রে নন মানে অ্যাবসেন্ট, অবভিয়াসলি অ্যাবসেন্ট, তার মানে মাইলিন শীটটা অ্যাবসেন্ট। তাহলে এবার চিন্তা করে দেখ, এই যে দুটো তোকে পয়েন্টস বললাম এর থেকে চিন্তা করে দেখ যে কার ক্ষেত্রে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনটা স্পিডে হবে, মাইলিনেটেড না নন মাইলিনেটেড? নন মাইলিনেটেড।
নন মাইলিনেটেড কি বলছি স্পিডে হবে। বাকি আর কেউ কিছু বলতে চাইছো? কেন মনে হয় নন মাইলিনেটেড ক্ষেত্রে স্পিডে হবে? বললাম ওখানে তো মাইলিন শীতটা নেই, তো ওখানে স্টেপ জাম্পও করতে হচ্ছে না, জাম্প করলে একটু বেশি সময় যাবে, আর যদি জাম্প না করতে হয় তাহলে স্পিডে মুভ করে যেতে পারবে। না, বাকিরা কে কি বলতে চাইছো? শান্তনু আর সিমরান, দেখি তোমরাও কিছু বলো, কি মনে হয়? দেখো কনসেপ্টটা কি হচ্ছে, ঠিক উল্টো কনসেপ্টটা হবে। জাম্প করে আমি খুব স্পিডে যাব, আমি যদি দেয়ালটাকে টপকে টপকে যাই আমি কিন্তু তোর আগে পৌঁছে যাবো, আর তুই সেখানে আরামসে হেঁটে হেঁটে যাচ্ছিস, তোর কিন্তু বেশি টাইম লাগবে। নন মাইলিনেটেড ক্ষেত্রে যখন ইম্পালসের ট্রান্সমিশন হচ্ছে এরম করে ট্রান্সমিশন হচ্ছে, স্লোলি এরম করে যাচ্ছে, আর আমি যদি যাই ধরো এখানে ভলস রয়েছে এই এই, তাহলে কোনটা ফাস্টেস্ট প্রসেস হলো? এইটা, মাইলিনেটেড নার্ভ ফাইবারস। জাম্প করে করে যাচ্ছি মানে তুই যেটা, আমি শর্টেস্ট ডিসটেন্স অ্যাপ্লাই করছি, মানে বেশি ঝামেলা না করে সোজা না গিয়ে আমি লাফিয়ে লাফিয়ে যাবো। দেখবি অনেকে করে যে ধরো মেট্রো স্টেশনে বা ট্রেনে উঠবে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আগে পৌঁছানোর জন্য। এটা করি না আমরা, আসলে খুব তাড়াহুড়ো আছে, অনেকেই করে, করা উচিত না, যে অনেকেই করে লাফিয়ে লাফিয়ে যায় যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়, আর অনেকে পর পর স্টেপ স্টেপ নিয়ে যায়। তো স্টেপ বাই স্টেপ নিলে অবভিয়াসলি ইট উইল টেক সাম টাইম, আর লাফিয়ে লাফিয়ে গেলে তোর স্পিডে যাবে জিনিসটা। তো সেই জন্য কি হচ্ছে, তাহলে কনসেপ্টটা কি বুঝলাম? মাইলিনেটেড নার্ভ ফাইবারসের ক্ষেত্রে যে নার্ভ ইম্পালসে যে ট্রান্সমিশনটা হবে সেটা ফাস্টার রেটে হবে, আর ইন কেস অফ নন মাইলিনেটেড সেটা স্লোয়ার রেটে হবে। প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার? Yes, ma'am. ওকে, শান্তনু কনসেপ্ট ক্লিয়ার? শান্তনু কিভাবে যাচ্ছে, কথা বলবে না নাকি? চলো এরপরে নেক্সট যে পোর্শনসে যাচ্ছি, যে ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে? এটাকে আমি একটু ইরেজ করছি। ঠিক আছে, আমি নেক্সট পোর্শনটায় গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইডে তাহলে বোঝাচ্ছি। তার মানে বললাম যে মাইলিন শীতের মধ্যে নার্ভ ইম্পালস ট্রান্সমিটেড হতে পারছে না, এইখানটায় তোর গ্যাপ ক্রিয়েট হচ্ছে, যেটাকে বলছি নোড অফ র্যানভিয়ার। এইখানটায় কি বলেছিলাম, সেই আয়ন চ্যানেলস গুলো থাকে, আয়ন চ্যানেলস। তো অনেক রকমের আয়ন চ্যানেলস থাকে, একটাকে বলে লিকেজ চ্যানেলস, ভোল্টেজ গেটেড চ্যানেলস, মেকানিক্যালি গেটেড চ্যানেলস, তো লাইগেন্ড গেটেড চ্যানেলস, এরকম অনেকগুলো চ্যানেলস থাকে। লিকেজ চ্যানেলস, লিকেজ চ্যানেলস এর ক্ষেত্রে কি হয়, কি বললাম, লিকেজ চ্যানেল। এইটা ধরো আমার সেল, সেলের ভেতরে যদি দেখি পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি পাবো রাদার দ্যান সোডিয়াম কনসেন্ট্রেশন। এখানে পটাশিয়াম থাকে, তোর ফসফেট গ্রুপ থাকে, বিভিন্ন রকম কম্পাউন্ডসের সাথে অ্যাটাচ হয়। তাছাড়া তোর থাকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, অ্যামাইনো অ্যাসিড যেগুলো প্রোটিন ফর্মেশন সেলফ করছে, এগুলো অলরেডি পড়েছিস, এগুলো সেলের মধ্যে থাকছে। আর সেলের বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইডসে তো সোডিয়াম কনসেন্ট্রেশন হাই থাকে, 10 টাইমস হাই দ্যান দ্য ইনসাইড, আর পটাশিয়াম 25 টাইমস হাই, মানে হাই দ্যান দ্য আউটসাইড। তো সোডিয়ামের কনসেন্ট্রেশন প্রচন্ড পরিমাণে হাই থাকে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন প্রচন্ড পরিমাণে ভেতরে বেশি থাকে। কিন্তু আমরা একটু পরেই বুঝবো যে একটা টার্মস আছে, এটাকে বলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা যখন হচ্ছে 70 মিলিভোল্ট, ঠিক আছে? আমরা ভোল্টামিটার মেশিনস দিয়ে আমরা ওর ভোল্টেজ ক্যালকুলেশনস করছি, আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশনস করা যায় ভোল্টামিটার থ্রু। তো এই যে তখন আমরা দেখব রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল টার্মসটা আমাদের কি বলছে, যখন তোর নার্ভসটা রেস্টে রয়েছে, রেস্টে রয়েছে মানে কি, কোনো স্টিমুলাসকে রিসিভ করছে না ওই টাইমে, বাইরে থেকে কোনো প্রেসার বা কোনো হিট বা লাইটকে সে রিসিভ করছে না। তো এই টাইমসটা হচ্ছে তোর কি
রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টে থাকছে। তো তখন দেখায় মেমব্রেন পোটেনশিয়াল দেখায় -70 মিলিভোল্ট। এরপরে একটা কনসেপ্ট বোঝ যে বাইরে হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন থাকে, ভেতরে পটাশিয়াম কনসেন্ট্রেশন হাই থাকে। এটা কি তোরা জানতিস? দেখ এই যে দেখ এবারে কনসেপ্টটা দেখ, দুজনেই কিন্তু মোনোভ্যালেন্ট আয়ন, মানে দুজনেরই যদি দেখি সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 11, তো সেই হিসেবে আউটার মোস্ট শেলে 1 ইলেকট্রন থাকছে। তো সেইটাকে যদি রিলিজ করে দেয় সোডিয়ামের 11 ইলেকট্রন, if it is release the 1 electron, so it will be converted into sodium ion, মানে পজিটিভ আয়নে কনভার্টেড হয়। এটা জানিস তো, ইলেকট্রনকে রিলিজ করলে পজিটিভ আয়নে কনভার্টেড হয়। কি করে মাথায় রাখবো জিনিসটাকে, একটু বায়োলজির সাথে কেমিস্ট্রিটাকেও লিংক করতে হবে। কি করে? ইলেকট্রনীয় মেথডসে দেখ, যে খুব দান ধ্যান করে তার কাছে ধরো খুব ভিখারিদের কাপড় দান করে, জামা কাপড় দান করে, অনেক গিফট টিফট দেয়, বা তোকে প্রচুর বড় একটা, তোর বার্থডেতে খুব বড় একটা গিফট এনে দিল, তো তুই খুব খুশি হয়ে গেলি, তুই বললি যে বা ওই পার্সনটা বা ওই আঙ্কেলটা খুব মানে মনটা খুব ভালো, দয়ালু, প্রচন্ড ভালো পার্সন। তাহলে তাকে আমরা কি দিই? তখন তাকে বিহেভিয়ারে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স অ্যানালিসিস করি তখন তাকে আমরা প্লাস দিই, পজিটিভ সাইড, মানে লোকটা খুব ভালো, লোক সবাইকে হেল্প করে, যে সবাইকে হেল্প করে সবার কাছে সে কি হয়, খুব পজিটিভ ক্যারেক্টারের মানুষ। তাহলে এরকম করে ভাবি যে হেল্প করছে, মানে সোডিয়াম কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে অন্যকে দিয়ে দিচ্ছে। এক্সেস রয়েছে আমার কাছে, ঠিক আছে, আমার কাছে না রেখে আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি এক্সেস জিনিসটা, তাহলে সেটা হয়ে গেল কি সোডিয়াম আয়ন, পজিটিভ আয়ন। তো এই সোডিয়াম যখন ইলেকট্রন রিলিজ করছে তখন সোডিয়াম আয়ন। পটাশিয়ামের ক্ষেত্রেও তাই, অ্যাটমিক নাম্বার 19, সেম ভাবে সেম জিনিস করছে। পটাশিয়াম তো সেম ভাবেই ইলেকট্রন রিলিজ করছে এবং পজিটিভ হচ্ছে। তো তাও এই কন্ডিশনে, মানে দুজনেই তো পজিটিভ, দুজনেই তো মোনোভ্যালেন্ট, তাও আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে দেখা যাচ্ছে ওর ভ্যালুটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ ভ্যালু। কেন হচ্ছে? এই রিজনসটা তোদের জানতে হবে। অনেক ম্যাক্সিমাম তুই এতে দেখবি বইতে লেখা থাকে না যে কেন হচ্ছে। একটা হচ্ছে যে বলছিলাম লিকেজ চ্যানেলস। তো মেমব্রেনস যেগুলো হয়, ধরো এই যে মেমব্রেনসটা, এই মেমব্রেনসে দেখা যাবে যে পটাশিয়াম লিকেজ চ্যানেলসটা বেশি আছে। পটাশিয়ামটা কি হচ্ছে, বেশি পরিমাণে লিক করে বাইরে বেরিয়ে যাচ্ছে। সোডিয়াম লিকেজ চ্যানেলসটা আবার কম আছে তোর, মানে পটাশিয়াম ইজ মোর পারমিয়েবল দ্যান দ্য সোডিয়াম। পারমিয়েবল মানে বুঝতে পারছি জিনিসটা মেমব্রেনসটা ভেদ করে যাচ্ছে, পাস করছে। তো পটাশিয়ামটা বেশি মোর পারমিয়েবল দ্যান দ্য সোডিয়াম। সোডিয়ামের পারমিয়েবিলিটি পটাশিয়ামের থেকে কম হয়। তো সোডিয়াম যদি কম হয় তার মানে সোডিয়াম কম ইনপুট হচ্ছে, পটাশিয়ামটা বেশি বেরিয়ে যাচ্ছে, তার জন্য তাহলে মেমব্রেনসের তোর নেগেটিভিটি হয়ে যাচ্ছে। নেগেটিভিটি মেমব্রেনসের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে, যদি পটাশিয়াম বেশি বেরিয়ে যাচ্ছে, সোডিয়ামের থেকে পটাশিয়াম বেশি বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে লিকেজ গেটেড চ্যানেল। আবার লাইগেন্ড গেটেড চ্যানেলস হয়। লাইগেন্ড গেটেড চ্যানেলসে তোর কোনো হরমোন গিয়ে রিসেপ্টরে বাইন্ড করলো, লাইগেন্ড হরমোনস গিয়ে রিসেপ্টরে বাইন্ড করলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো, তারপরে গেটটা ওপেন হলো। মানে এর প্রত্যেকটারই কি থাকে, আয়নিক চ্যানেলসে একটা গেট থাকে। গেটটা খুললে তাহলে মলিকিউলস গুলো এন্টার করতে পারবে, গেটটা যদি বন্ধ থাকে তাহলে মলিকিউলস গুলো কিন্তু এন্টার করতে পারবে না, ওখানে স্টপ হয়ে যাবে। তাহলে কি হলো, এই যে যখন লাইগেন্ড গেটেড চ্যানেলস, ওখানটাও দেখা যাবে যে লাইগেন্ড গেটের যখন কোনো একটা রিসেপ্টর বা নিউরোট্রান্সমিটার বা কোনো হরমোন অ্যাটাচড হলো তখনই লাইগেন্ড গেটেড চ্যানেলস দেখা গেল। বা মেকানিক্যালি গেটেড চ্যানেলস, যেখানে কি হচ্ছে কোনো রকম প্রেসার বা ভাইব্রেশনস ক্রিয়েট হলে তখন ওই গেটটা রেসপন্ড করে। আর ভোল্টেজ গেটেড চ্যানেলস, সেটা কি হচ্ছে, এই যে ভোল্টেজ একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে তার জন্য রেসপন্ড করছে। ধরো বললাম সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। পাম্প ওয়ার্ডটা যখন ইউজ করি তখন আমরা কি বোঝাই, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না প্যাসিভ ট্রান্সপোর্ট? প্যাসিভ ট্রান্সপোর্ট। পাম্পের ক্ষেত্রে অ্যাক্টিভ। তাহলে কনফিউশন ক্রিয়েট হলো, একজন বললো প্যাসিভ একজন বললো অ্যাক্টিভ।
জিনিসটা দেখ, প্যাসিভ ট্রান্সফার মানে তুই ইজিলি চলে যাচ্ছিস। ডিফিউশন, পাম্প হচ্ছে তো হ্যাঁ মানে পাম্প হচ্ছে বলেই তো এটা অ্যাক্টিভ মানে হচ্ছে, জিনিসটা হচ্ছে তো অ্যাক্টিভলি করছে কাজটা, তো ওটা তাই অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কনসেপ্টটা দেখ, বুঝে নে, খুবই ইজি কনসেপ্ট। আমি একটা এক্সাম্পল দেব। ধরো তুই একটা বাকেট রয়েছে, সেই বাকেটের মধ্যে ইট ফিলড উইথ দ্য ওয়াটার, প্রচুর পরিমাণে জল রয়েছে, এবং তার মধ্যে তুই একটা ড্রপারে করে কি করলি, একটা কপার সালফেট বা ফেনফথেলিন একটা ইন্ডিকেটর দিলি। তো তারপরে আস্তে আস্তে দেখা গেল যে, বা তুই যে কোনো একটা কালার কোন রকম মিথাইল মানে ইন্ডিকেটর না দিয়ে তুই উজালা দিতে পারিস, উজালা দিলি। তাহলে উজালাটা যখন দিলি তখন তার কনসেন্ট্রেশনটা কি ছিল, হাই ছিল, তাই তো? যখন দিলি তারপরে আস্তে আস্তে জলের মধ্যে জিনিসটা গুলতে শুরু করলো, গুলতে 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 পুরো জলটা আস্তে দেখা এবার নীল হয়ে যাচ্ছে। তার মানে এটা কি বলে, প্যাসিভ প্রসেস, দ্য মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টুয়ার্ডস এ লোয়ার কনসেন্ট্রেশন। এটাকে কি বলবো, প্যাসিভ প্রসেস। যেখানে কি হচ্ছে, প্রথমে কনসেন্ট্রেশনটা হাই ছিল, প্রথমে জাস্ট একটা ড্রপ ফেললি, সেই ড্রপটা আস্তে আস্তে কি হলো, সেই ড্রপের যে কালারটা ছিল সেটা আস্তে আস্তে জিনিসটা কি হলো, ডিসলভ হতে স্টার্ট করে দিল একটা সলভেন্টের মধ্যে, ওয়াটার সলভেন্টের মধ্যে ডিসলভ হতে স্টার্ট করে দিল। তার মানে কি, মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম হাই টু লো, এটাই হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভলি জিনিসটা করছিস। কিন্তু যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ব্যাপার আসবে, তার মানে এখানে ঠিক অপোজিটটা হবে। হাই টু লো যদি মুভমেন্ট হয় তাকে তাহলে কি বললাম, প্যাসিভ। হাই টু লো এটাকে কি বলছি, প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ হলে লো টু হাই, এটা হলো অ্যাক্টিভ। এবার অ্যাক্টিভ যখন থাকছিস, ধরো ক্লাসে তুই এখন অ্যাক্টিভ হয়েছিস, তুই রেসপন্ড করছিস, তার মানে এই টাইমে তোকে কি এনার্জি ইনভেস্ট করতে হচ্ছে কি হচ্ছে না, কি মনে হয়? করতে হচ্ছে। আমাকেও দেখ এনার্জি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, কতগুলো এটিপি খরচ হয়ে গেল আমার ক্লাস নিতে নিতে। তাহলে আমি কি হচ্ছে, অ্যাক্টিভ রয়েছি, মানে আমাকে প্রচুর পরিমাণে এটিপি খরচ করতে হচ্ছে ক্লাসটা নেওয়ার জন্য। এই যে এতবার করে কথা বলছি আর হ্যান্ডস মুভমেন্ট করছি, তার জন্য কতগুলো কন্ট্রাকশনস হয়ে গেল। ঠিক আছে, তো এটাকেই সেটাকেই আমরা কি বলছি, জিনিসটাকে অ্যাক্টিভ প্রসেস। তাহলে লো টু হাই যখন মুভমেন্টস হচ্ছে, দ্যাট উইল বি নোন অ্যাজ আ অ্যাক্টিভ প্রসেস। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম পম্পস কি করে, তিনটে পটাশিয়ামসকে, কোথায় পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি, দেখ ইনসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি ছিল, তাহলে তিনটে পটাশিয়ামকে আউটসাইডে ফেলে আর তার এগেইনস্টে দুটো সোডিয়ামকে ভেতরের দিকে ফেলে দিল। তাহলে দেখ তিনটে পটাশিয়াম বেরিয়ে গেল, তার এক্সচেঞ্জে দুটো সোডিয়াম ইনটেক হলো। তার মানে অবভিয়াসলি তোর ভেতরটা কি হলো, নেগেটিভিটি বেড়ে গেল। আমি জানি যে দুজনেই মোনোভ্যালেন্ট, সোডিয়াম পটাশিয়াম দুজনেই মোনোভ্যালেন্ট, তাও কেন ভেতরটা নেগেটিভ হচ্ছে, এইগুলো হচ্ছে তার রিজন। প্রত্যেকের কনসেপ্টটা মাথায় ঢুকলো, কেন নেগেটিভ হচ্ছে? আরেকবার বলবো? ঠিক আছে ঠিক আছে, আরেকবার বলছি। দেখ এই কনসেপ্টটা কিন্তু, এটা কিন্তু প্রচন্ড ভাইটাল। এই কনসেপ্টটা একবার ধরে ফেলে, কারণ নার্ভ ইম্পালস ট্রান্সমিশনটা ক্লাস নিটের জন্য প্রচন্ড ভাইটাল। এটা অনেকটা তোরা জানিস না ব্যাপারটা। দেখ আরেকবার বলছি, আমি আরেকবার রিপিট করছি। আমাদের এই যে নোড অফ র্যানভিয়ার্সে, তার মানে মাইলিন শীট আমাদের নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হতে দিচ্ছে না, ওখানে অবস্ট্রাকশনস ক্রিয়েট করছে। তাহলে যেখানে মাইলিন শীট মানে যে ওয়ালটা অ্যাবসেন্ট, সেই পোর্শনটাকে আমরা বলছি নোড অফ র্যানভিয়ার। নোড এক একটা পোর্শনে যেখানে ওয়ালটা অ্যাবসেন্ট, তাহলে সেইখানে এই চ্যানেলস গুলো থাকবে। কোথায় চ্যানেলস গুলো থাকবে? এই নোড অফ র্যানভিয়ারে এই চ্যানেলস গুলো থাকবে। ঠিক আছে, তো এই নোড অফ র্যানভিয়ারে যে চ্যানেলস গুলো রয়েছে, কি কি চ্যানেলস? লিকেজ গেটেড চ্যানেলস, তারপরে ভোল্টেজ গেটেড চ্যানেলস, লাইকেট গেটেড চ্যানেলস, মেকানিক্যালি গেটেড চ্যানেলস, এইসব চ্যানেলস গুলো থাকে। তো লিকেজ গেটেড চ্যানেলসে কি হয়, নর্মাল কন্ডিশনসে কি হয়, ভেতরে সেলের মধ্যে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা হাই থাকে, তার সাথে তোর কিছু নেগেটিভ চার্জ পার্টিকেলস থাকে, যেমন ফসফেট থাকতে পারে, অ্যামাইনো অ্যাসিডস থাকতে পারে, সিও মাইনাস আমরা জানি অ্যামাইনো অ্যাসিডস এর ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে সিও মাইনাস থাকে, নেগেটিভ চার্জ ক্রিয়েট করছে, মানে কার্বক্সিলিক গ্রুপের জন্য নেগেটিভ চার্জ সিও মাইনাস। তো এইগুলো মোট কথা ভেতরে কি থাকছে, নেগেটিভ চার্জ প্রচুর পরিমাণে থাকছে। ঠিক আছে, আউটসাইডে কি থাকছে, সোডিয়াম, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এইগুলো প্রচুর পরিমাণে থাকছে।
তো আউটসাইডে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি, ইনসাইডে পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে। তা সত্ত্বেও রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল দেখা যাচ্ছে ভোল্টমিটার দিয়ে যখন আমি মেজার করছি তখন দেখা যাচ্ছে মাইনাস, নেগেটিভ সাইন। রিজনটা কি হচ্ছে? একটা হচ্ছে পটাশিয়াম ইজ মোর পারমিয়েবল, লিকেজ গেটেড চ্যানেল যদি দেখি পটাশিয়াম লিকেজ গেটেড চ্যানেল ধরো মানে ধরো আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলছি যে ধরো 3টে রয়েছে পটাশিয়াম লিকেজ গেটেড চ্যানেল, তার রেসপেক্টে সোডিয়াম লিকেজ চ্যানেল কিন্তু থাকবে একটা। মানে কি বলছি যে পটাশিয়ামটা বেশি বেরিয়ে যাচ্ছে, সোডিয়ামটা কম পারমিয়েবল, সোডিয়াম ইজ লেস পারমিয়েবল দ্যান দ্য পটাশিয়াম। এটা কার রেসপেক্টে বললাম? লিকেজ গেটেড চ্যানেলস এর রেসপেক্টে বললাম, ঠিক আছে। তাছাড়া ভোল্টেজ গেটেড চ্যানেলস হয়, গেট মানে কি এরকম একটা মেমব্রেনসের মতো থাকে, এখানে গেটটা ক্লোজ থাকলে, ক্লোজ যদি থাকে তাহলে কেউ ঢুকতে পারবে না, কিন্তু এই গেটটা যদি কোনো কারণে ওপেন হয়ে যায়, যেই গেটটা ওপেন হয়ে গেল তার মানে এখানে মলিকিউলস ঢুকে গেল, এরকম টাইপের কনসেপ্টটা হয় যে গেটটা ক্লোজড। ভোল্টেজ গেটেড চ্যানেলস কার জন্য? ভোল্টেজ মানে ভোল্টেজ ডিফারেন্সের জন্য এই গেটটা ওপেন আর ক্লোজ হবে। তো সেটা কি করে হচ্ছে? সোডিয়াম পটাশিয়াম পাম্পস কি করছে? 3টে পটাশিয়ামকে বাইরে বার করে দিচ্ছে, 3টে পটাশিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে, তার এক্সচেঞ্জে 2টো সোডিয়াম এন্টার করছে। তো পাম্প যেটা বুঝলাম আমরা অ্যাক্টিভ প্রসেস থ্রু হচ্ছে জিনিসটা, এগেইনস্টে যাচ্ছে, লো টু হাই যাচ্ছে, তাহলে 3টে পটাশিয়ামকে বাইরে বার করে দিলাম, তার এক্সচেঞ্জে 2টো সোডিয়ামকে ঢোকালাম, তাহলে ভেতরটা কি হচ্ছে? 3টে পটাশিয়াম বেরিয়ে গেল, 2টো সোডিয়াম ঢুকলো, তারপর চিন্তা করে দেখ ভেতরটা কি হচ্ছে? নেগেটিভ। এইখান দিয়ে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, তাহলে ভেতরটা আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে তোর যে যদি পোটেনশিয়ালস দেখি, চার্জ দেখি, তাহলে সেটা হবে কি -70 মিলিভোল্ট বা ভোল্টে আমরা মেজার করতে পারি। এখানে আমি -70 মিলিভোল্ট লিখেছি। এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, ma'am, please. ওকে, এরপরে দেখ এইটা হলো রেস্টিং কন্ডিশনে। এরপরে কনসেপ্টটা আগে বুঝে নে, তারপর আমি ডায়াগ্রামসে দেখাচ্ছি। তারপরে কি হয়, এই যে নেগেটিভিটি রয়েছে -70 মিলিভোল্ট রয়েছে, এবার থেকে আস্তে আস্তে কি হয়, সোডিয়াম যে গেটেড চ্যানেলস সেটা ওপেন হয়ে যায়। সোডিয়াম গেটেড চ্যানেলস ওপেন হওয়ার জন্য সোডিয়াম কি করে, আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে, ভেতরে ঢুকতে থাকে। কে ঢুকছে? সোডিয়াম। তো সোডিয়াম যে ভেতরে ঢুকতে থাকছে, তখন মেমব্রেনের যে পোটেনশিয়াল যেটা -70 MV ছিল রেস্টিং এ, সেটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে বাড়ছে, -70 থেকে -50, তারপরে আস্তে আস্তে 0, এরকম করে হচ্ছে। কখন হচ্ছে? যখন একটা নার্ভ স্টিমুলাসকে রিসিভ করছে, মানে এই ধরো ডেনড্রন স্টিমুলাসটাকে রিসিভ করে একদম রেডি ট্রান্সমিশনের জন্য, নার্ভটা ইম্পালসটাকে ট্রান্সমিটেড হতে হবে। যখন স্টিমুলাসটা রিসিভ হচ্ছে না, মানে রেস্টে রয়েছে, তখনই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 MV। যে স্টিমুলাসকে রিসিভ করলো, সঙ্গে সঙ্গে কি দেখা গেল যে সোডিয়ামের যে পোর্শনসটা, সোডিয়াম কি হচ্ছে কন্টিনিউয়াসলি ইনফ্লাক্স হতে স্টার্ট করে দিল, সোডিয়াম কি হবে? ইনফ্লাক্স হতে স্টার্ট করে দেবে, মানে মেমব্রেনের যে পোটেনশিয়াল সেটা হবে পজিটিভিটির দিকে যাবে। পজিটিভিটিতে মানে আস্তে আস্তে বাড়তে থাকছে। তো পজিটিভিটি বাড়তে বাড়তে একটা টাইমে কি হবে? 0 +55, মানে একটা পিকে উঠে যাবে। জিনিসটা এরকম হয়, এই করে নাও পিকে ওঠে। এই পিকে যখন উঠলো, এটাকেই বলছে অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল। আর এই যে যখন পজিটিভিটি বাড়তে থাকছে সোডিয়াম ইনফ্লাক্সের জন্য, সেটাকে বলে ডিপোলারাইজেশন। ঠিক আছে, ডিপোলারাইজেশন। এরপরে কি হচ্ছে, এই অ্যাকশন পোটেনশিয়াল থেকে এবার যখন ড্রপ করছে, মানে সোডিয়াম গেটটা এবার কি হয়? ক্লোজ হতে স্টার্ট করে। ক্লোজ হতে হতে আবার দেখা যায় পটাশিয়াম গেটটা ওপেন হতে স্টার্ট করে দিয়েছে। তো এই টাইমে এই যে পজিটিভিটি বেড়েছিল, তার থেকে আবার নেগেটিভিটি হতে থাকে, এটাকে বলে রিপোলারাইজেশন। এই হতে হতে অনেক সময় দেখা যায় পটাশিয়াম গেট একটু আরো বেশিক্ষণ ওপেন হয়ে থাকছে, সেটাকে বলে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন। তো এই যে বলছিলাম নার্ভ ইম্পালস লাফিয়ে লাফিয়ে যাচ্ছে জিনিসটা, তো এটা কিভাবে হচ্ছে? এইভাবে হচ্ছে। তাহলে ফার্স্টে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, দেন ডিপোলারাইজেশন, অ্যাকশন পোটেনশিয়াল মানে পিকে উঠে গেল,
তারপরে তোর তারপরে হচ্ছে রিপোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন, আবার এসটিমেমের পটেনশিয়াল। এরকম ভাবে ওয়েভস গুলো যায়। ম্যাম ডিপোলারাইজেশনটা আরেকবার বলবেন? ডিপোলারাইজেশন মানে নেগেটিভিটি থেকে পজিটিভিটি বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? সোডিয়াম ইনফ্লাক্স হয়, তার জন্য নেগেটিভিটি থেকে পজিটিভিটি বাড়তে থাকে। ডিপোলারাইজেশন সোডিয়াম ইনফ্লাক্স হতে থাকে, সেই জন্য পজিটিভিটি বাড়তে, প্রথমে 70 এমভি ছিল, তার থেকে পজিটিভিটি বাড়তে বাড়তে সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, পজিটিভিটি বাড়ছে, তার মানে ডিপোলারাইজেশন হলো। একটা টাইমে কি হবে? পিকে পৌঁছে যাবে। তো থ্রেশহোল্ড পয়েন্ট যদি হয়, মানে থ্রেশহোল্ড পয়েন্ট মানে কি, যদি দেখা যায় নার্ভ ইম্পালস ওই নার্ভটাকে স্টিমুলেট করতে পারছে, তখনই থ্রেশহোল্ড পয়েন্ট বলে। তো ওটা যেই ক্রস করে যায় তখনই অ্যাকশন পোটেনশিয়াল হয়ে যায়, মানে একদম পিকে উঠে গেল। তারপরে তো আস্তে আস্তে কি হয়, সোডিয়াম বেসটা ক্লোজ হতে শুরু করে আর পটাশিয়াম গেটটা ধীরে ধীরে ওপেন হতে শুরু করে। এইটাকেই বলা হচ্ছে রিপোলারাইজেশন। তো আজকে এতটা অবধি তোমাদের থাকলো। নেক্সট দিন আরেকবার আমি জিনিসটা তোমাদের ধরিয়ে দেবো। আজকে এতটা অবধি ঠিক আছে তো প্রত্যেকে? ম্যাম রিপোলারাইজেশনটা আরেকবার বলবেন? রিপোলারাইজেশন মানে কি হচ্ছে, তোর সোডিয়াম গেটটা আস্তে আস্তে ক্লোজ হতে স্টার্ট করলো আর পটাশিয়াম গেটটা আবার ওপেন হতে স্টার্ট করলো। এটা কি বলছে? রিপোলারাইজেশন। ওকে ম্যাম, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। গুড নাইট এভরিওয়ান।